ফার্স্টে আমাদের জানতে হবে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সম্পর্কে। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কয়টা আছে? এটা নিয়ে তোমার সাধারণ জ্ঞান আর তোমার আ যেটা কেমিস্ট্রি বই ২ টার মধ্যে পার্থক্য আছে। সেটা হলো ২০১৭ অনুযায়ী গ্যাস ক্ষেত্র হলো ২৭ টি। বর্তমানে গ্যাস ক্ষেত্র কিন্তু ২৯ টি। ২০১৭ পর্যন্ত হলো তোমার আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কতটি? ২৭ টি। আর বর্তমানে গ্যাস ক্ষেত্র হলো কতটি? ২৯ টি। আচ্ছা। এখন আসি এই যে গ্যাস ক্ষেত্র এগুলোকে টোটাল ২৩ টি ব্লকে ভাগ করা হয়েছে উৎপাদনের জন্য। উৎপাদনের জন্য ২৩ টি ব্লকে ভাগ করা হয়েছে। তাহলে পরীক্ষায় যদি আসে উৎপাদনের জন্য গ্যাস ক্ষেত্রগুলোকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? তাহলে হবে কি ২৩ টি ব্লকে ভাগ করা হয়েছে। এই যে প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসটা আসলে কি? এই প্রাকৃতিক গ্যাসটা মূলত বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন। এই প্রাকৃতিক গ্যাস হলো C1 থেকে C4 পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাসের যে উপাদানগুলো থাকে সেগুলো হলো গ্যাসীয়। এখন এই উপাদানগুলা কি, কি? আমরা জানি কার্বন একটা থাকলে যে হাইড্রোকার্বনটা পাওয়া যায় সেটার নাম আমরা সবাই জানি সেটা হলো কি মিথেন। এই মিথেনের পরিমাণটাই হলো প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি। প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? মিথেনের পরিমাণ হলো 93 থেকে 98%। অথবা তুমি যদি আরো স্পেসিফিক্যালি দেখতে চাও তাহলে দেখবা 93.68 থেকে 98% অথবা 95 থেকে 99%। এরকম কিছু মান দেখবা প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ সম্পর্কিত। ঠিক আছে? আর যেগুলা বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে উন্নত কেন? কারণ এখানে হলো হাইড্রোজেন সালফাইডটা অনুপস্থিত। এখন প্রশ্ন আসতে পারে হাইড্রোজেন সালফাইডের সাথে প্রাকৃতিক গ্যাসের সম্পর্ক কি? হাইড্রোজেন সালফাইডের সাথে প্রাকৃতিক গ্যাসের সম্পর্ক কি? এই হাইড্রোজেন সালফাইড যে জিনিসটা এটা হলো গ্যাসকে প্রাকৃতিক গ্যাস যেটা আছে এটাকে কি করে দেয়? নিম্নমুখী করে দেয়, হ্যাঁ? এটাকে কি করে? নিম্নমুখী করে। তো এই নিম্নমুখী করার এই যে প্রাকৃতিক গ্যাস এটাকে যে নিম্নমুখী করে, এই নিম্নমুখী করা কিভাবে? এটার পরিমাণ যত বাড়বে প্রাকৃতিক গ্যাসের মান তত খারাপ হবে। এখন প্রাকৃতিক গ্যাস এটা আছে কিনা সেটা বুঝবো কিভাবে? এটার পরিমাণ দেখে। এটার গন্ধ দেখে। যদি দুর্গন্ধ বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে ওখানে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বেশি। হাইড্রোজেন সালফাইডের পরিমাণ যদি প্রাকৃতিক গ্যাসে 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবের অর্থাৎ 1 মিটার কিউব অর্থাৎ 1 ঘনমিটার গ্যাসের মধ্যে যদি 5.7 মিলিগ্রামের বেশি হাইড্রোজেন সালফাইড থাকে, 5.7 মিলিগ্রামের বেশি হাইড্রোজেন সালফাইড থাকে তখন সেটাকে বলা হয় সাওয়ার গ্যাস। ঠিক আছে? এটা ভালো না, হ্যাঁ? আর যদি 5.7 মিলিগ্রাম এর চেয়ে কম থাকে, প্রতি ঘনমিটার গ্যাসের প্রাকৃতিক গ্যাসের মধ্যে যদি 5.7 মিলিগ্রামের চেয়ে কম হাইড্রোজেন সালফাইড থাকে তখন সেটাকে বলা হয় সুইট গ্যাস। মনে থাকবে জিনিসটা? ওকে। এই যে প্রাকৃতিক গ্যাসের কথা তাহলে আমাদের মনে হয় আমরা ক্লিয়ার করতে পারলাম যে কোনটা সুইট গ্যাস এবং কোনটা সাওয়ার গ্যাস। এই যে প্রাকৃতিক গ্যাসগুলো তোলা হয় এগুলো হলো তোমার গ্যাসের যে উত্তোলন করা হয় এটাকে হলো একটা এককে ইউজ করা হয়, সেই এককের নাম হলো বিসিএফ। বিসিএফ মানে কি বিলিয়ন কিউবিক ফিট। বিলিয়ন কিউবিক ফিট এই এককে হলো তোমার প্রাকৃতিক গ্যাসগুলো উত্তোলন এবং মজুত করা হয়। 1 বিসিএফ সমান কত? 1 বিসিএফ সমান 10 ইনটু 10 টু দি পাওয়ার 9 সিএফ কিউবিক ফিট আর কি, এটা বিলিয়ন বুঝাইছে এই পরিমাণ। আচ্ছা, যাই হোক আমরা চলে আসি প্রাকৃতিক গ্যাসে। অন্যান্য উপাদান তো প্রাকৃতিক গ্যাসে অন্যান্য উপাদানও থাকে, শুধু যে গ্যাসীয় হাইড্রোকার্বন থাকে তা না, তরল হাইড্রোকার্বনও থাকে। তো এই তরল হাইড্রোকার্বন যেগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো শুষ্ক প্রাকৃতিক গ্যাস, একটা হলো আর্দ্র প্রাকৃতিক গ্যাস। বললাম কি হাইড্রোকার্বন যেগুলো তরল হাইড্রোকার্বন, তরল হাইড্রোকার্বনের উপর ভিত্তি করে তরল হাইড্রোকার্বনের উপর ভিত্তি করে বা উচ্চতর হাইড্রোকার্বনের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো তোমার কি বললাম, একটা হলো তোমার শুষ্ক গ্যাস আর একটা হলো তোমার আর্দ্র। তাহলে একটা শুষ্ক আর একটা হলো আর্দ্র। বোঝা যাচ্ছে শুষ্ক কখন হবে আর আর্দ্র কখন হবে এটা আমরা ইজিলি বুঝতে পারি। শুষ্ক মানে ড্রাই আর আর্দ্র মানে হলো ওয়েট। তো যেসব প্রাকৃতিক গ্যাসে পেট্রোলিয়াম থাকে না, যেসব প্রাকৃতিক গ্যাসে পেট্রোলিয়াম থাকে না তারা হলো শুষ্ক প্রাকৃতিক গ্যাস। আর যেসব আর্দ্র প্রাকৃতিক গ্যাসে অবশ্যই পেট্রোলিয়াম থাকবে। পেট্রোলিয়ামকে বিশোধন করলে তরল হাইড্রোকার্বন গুলা পাওয়া যাবে। তাহলে কোনটাতে তোমার পেট্রোলিয়াম থাকতেছে না? শুষ্কতে আর আর্দ্রতে হলো পেট্রোলিয়াম থাকে, এটাতে পেট্রোলিয়াম থাকে। আচ্ছা, এখন চলে আসি আমরা
এই যে প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাস কিন্তু আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আমরা জানি। তো এই যে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এই ব্যবহারগুলা ক্লিয়ার জানতে হবে। এখানে দেখবা কিছু বড়, বড় চার্ট আছে। আমি বলে দিব কোন, কোন চার্ট পড়া লাগবে, কোনটা, কোনটা পড়া লাগবে না। ওকে? আমি আগে ক্লাসটা শেষ করি তারপরে শুরু থেকে বলব বইয়ে কোন, কোন কোন, কোন চার্টটা লাগবে, কোনটা, কোনটা লাগবে না। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসের ব্যবহারে সবচেয়ে বেশি ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে। প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার হয় কোথায়? বিদ্যুৎ উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের প্রায় 55% ব্যবহার হয়ে যায়। 55% ব্যবহৃত হয়। দেন হলো শিল্পক্ষেত্র এবং চা বাগান। শিল্পক্ষেত্র এবং চা বাগান এই ২ টা ক্ষেত্রে হলো তোমার টোটাল ব্যবহার হয় 18%। কিভাবে? শিল্পে হলো 17% এবং চা শিল্পে হলো বা চা বাগানে হলো 1%। টোটাল কত পার্সেন্ট তাহলে? 18% ব্যবহৃত হয় কোথায়? শিল্পক্ষেত্রে এবং চা বাগানে। ইউরিয়া সার উৎপাদন। ইউরিয়া সার উৎপাদনে কি পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়? ইউরিয়া সার উৎপাদনে হলো ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের পরিমাণ হলো 10%। দেন আসি আমরা বাসাবাড়িতে। ধরো ঘরের মধ্যে আমরা যে জ্বালানি ইউজ করি সেগুলা বাসাবাড়িতে আমরা ইউজ করি কত পার্সেন্ট? 12%। ঠিক আছে? তবে নরমালি আমাদের হাফ এ হয়ে যেত। যদি আমরা গ্যাসের চুলাটা যদি জ্বালায় না রাখি তাহলে মাত্র 6% দিয়েই আমাদের ব্যবহার হয়ে যেত। ঠিক আছে? তার মানে কি আমরা অর্ধেক হলেও কি করি? নষ্ট করি। আর হলে অর্ধেক হলো নষ্ট করি আর অর্ধেক হলো আমরা ইউজ করি। এবার আসি আমরা গাড়ির জ্বালানি। গাড়ির জ্বালানিতে হলো গাড়ির জ্বালানিতে ব্যবহার করা হয় কত পার্সেন্ট? 5%, যেটা হলো সিএনজি বলা হয়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি। তো এখানে টোটাল দেখবা 100% হয়ে গেছে। তাহলে এই 100% প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হলো এখানে আছে। তাহলে এগুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। এখান থেকে ধরে রাখো তুমি একটা না একটা ভার্সিটি পরীক্ষায় পাবাই। ঠিক আছে? হ্যাঁ, শুধু শিল্পক্ষেত্রে আসলে 17% দিবা। শুধু শিল্পক্ষেত্রে আসলে 17% দিবা। আর শিল্পক্ষেত্রে ও চা বাগানে যদি একসাথে আসে তখন হলো 18% দিবা। বুঝা গেছে? এবার আসি আমরা কয়লা। আচ্ছা, হ্যাঁ, তোমরা যদি বিদ্যুৎ উৎপাদনে আলাদা, আলাদা করতে চাও, হ্যাঁ, সেটাও আসতে পারে। আ গুড। বিদ্যুৎ উৎপাদন তো সরকারি এবং বেসরকারি খাত আছে। তো সরকারি খাতে এবং বেসরকারি খাতের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে সরকারি খাতে ব্যবহৃত হয় প্রায় ৩৯% হলো প্রাকৃতিক গ্যাস। আর বেসরকারি খাতে ব্যবহৃত হয় 16%। তো টোটাল হলো তোমার 55%। তাহলে 55% বিদ্যুৎ উৎপাদনে যে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস এটা আবার সরকারিভাবে ব্যবহৃত হয় 39% এবং 16% হলো বেসরকারি খাতে ব্যবহৃত হয়। এখানে আরো একটা ব্যবহার আছে যেটা এটা হলো শুধু আমাদের দেশের ব্যবহারটা উল্লেখ করা হয়েছে। এগুলা রপ্তানি করা হয় যেগুলো সেগুলো কিন্তু এখানে আনা হয় নাই। এখন চলে আসি আমরা প্রাকৃতিক গ্যাসের পরে কয়লা। বাংলাদেশে কয়লা ক্ষেত্র নিয়ে বাংলাদেশের কয়লা ক্ষেত্র হলো নতুন, নতুন কয়লা ক্ষেত্র কিন্তু আবিষ্কৃত হতে আছে। তো এই যে কয়লা ক্ষেত্রগুলো আছে বিশেষ করে কয়লা ক্ষেত্রের মূল উপাদানই তো কয়লা। ঠিক আছে? মূল উৎপাদনই হলো মূল উপাদানই হলো কি? কয়লা। এই যে কয়লা জিনিসটা এই কয়লাগুলোর মধ্যে কোনটা ভালো কয়লা, কোনটা খারাপ কয়লা এগুলো আমাদের জানতে হবে। এগুলো জানতে হয় কিভাবে? কয়লার কিছু মানের সূচক আছে। কয়লার মানের সূচকগুলা নির্ধারণ করে কোন কয়লা ভালো আর কোন কয়লা খারাপ। তো সে মানগুলা কি কি? বিশেষ করে মানগুলা কি কি জিনিস বা কি কি বিটিইউ। বিটিইউ দেখে নির্ধারণ করা হয় যে কয়লা কোনটা ভালো কোনটা খারাপ। তারপর হলো কার্বনের মান, এগুলো হলো ফিক্সড কার্বন বলা হয়, কার্বনের পরিমাণ, সালফারের উপস্থিতি, তারপর হলো ছাই, জলীয় বাষ্প, এগুলো বেশি থাকলে কোনটা বেশি থাকলে খারাপ কোনটা কম থাকলে খারাপ আমি একটু পরে আলোচনা করতেছি। উদ্বায়ী বস্তু এবং হলো ছাই। এগুলো হলো কয়লার মানের সূচক। এই ৬টা জিনিস মনে রাখবা। এখন কয়লার যে আছে এই কয়লাকে কিন্তু কি নামে ডাকা হয়? ব্ল্যাক ডায়মন্ড না? ব্ল্যাক ডায়মন্ড নামে ডাকা হয় না কয়লাকে? কয়লাকে কি নামে ডাকা হয়? ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, এখন আসি এই যে কয়লা যেটা আছে এই কয়লাগুলোর মধ্যে খেয়াল করো আমরা একটা প্রথমে বলছিলাম বিটিইউ। বিটিইউ জিনিসটা আগে কি একটু ক্লিয়ার করে দিই। বিটিইউ একক হলো এটা আসলে শক্তির একক। বিটিইউ জিনিসটা কি? একটা শক্তির একক। এখন শক্তির এককটা যে 1 বিটিইউ সমান এটা কত জুল? পরীক্ষায় এটা আসে। কত জুল? 1055।
1055 জুল। হ্যাঁ, 1055 জুল। এটার আবার ক্যালোরিতেও আসতে পারে। ক্যালোরিতে আসলে 252.145 ক্যালোরি। এখন তোমরা তো জানোই যে 4.2 দিয়ে ভাগ করলে জুল কি হয়ে যাবে? ক্যালোরি হয়ে যাবে। 1055 কে যদি তুমি 4.2 দিয়ে ভাগ করো তাহলে জুলটা কিসে চলে আসবে? ক্যালোরিতে চলে আসবে। আচ্ছা, এখন এই যে বিটিউ এর মান, তাহলে তুমি বলো তো, একটা যেখানে জুল মানে তো শক্তি, তাহলে এই বিটিউ এর মান যত বেশি হবে সেই কয়লাটা ভালো হবে নাকি খারাপ হবে? বোঝা যাচ্ছে বিটিউ যেহেতু শক্তির একক, শক্তি যত, তাহলে এই জুলের মান যত বেশি হবে তত ভালো হবে। আচ্ছা, ওকে। এখন প্রথমে চলে যায় কয়লার মধ্যে পিট কয়লা। পিট কয়লা জিনিসটা আসলে কি? ধরো মাটির নিচে উদ্ভিদ যদি বা কোনো একটা উপাদান যদি নিচে পড়ে থাকে, সেটা রূপান্তরিত হয়ে কয়লার যে প্রাথমিক রূপটা পাওয়া যায় সেটাই হলো পিট কয়লা। পরে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পিট কয়লার পরে আসে কি? লিগনাইট কয়লা। লিগনাইট কয়লার পরে আসে কি? বিটুমিনাস কয়লা। বিটুমিনাস কয়লার পরে আসে কি? অ্যান্থ্রাসাইট কয়লা। তাহলে প্রথম যেই, ধরো কোনো উদ্ভিদ যদি তোমার ধ্বংস হয়ে যায়, সেটা যদি মাটির নিচে চাপা পড়ে এবং অনেকদিন ধরে থেকে যায়, তখন প্রথম যে কয়লা রূপটা হয় সেটা তাহলে কি হবে? পিট কয়লা। পিট কয়লা পরবর্তীতে তাহলে কি হচ্ছে বললাম? লিগনাইট কয়লা। এরপরে কি হচ্ছে? বিটুমিনাস কয়লা। এরপরে হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। ঠিক আছে, এই 4 ধরনের কয়লার কথা একটু খেয়াল রাখবা। প্রথমে আসি আমরা পিট কয়লা। এই যে পিট কয়লার কথা বলি, এই পিট কয়লা আসলে কতটুকু ভালো সেটা আমরা একটু দেখে আসি। পিট কয়লা, কয়লাগুলোর আমি নাম লিখে ফেলি। প্রথমে দেখো পিট কয়লা। তো কয়লার ভিতরে ফার্স্টে হলো আর্দ্রতা লিখে ফেললাম, তারপর হলো জ্বালানি বা বিটিইউ মানটা লিখে ফেলি। বিটিইউ মানটা কত সেটা একটু লিখে ফেলি, যেটারে আমরা ক্যালোরিফিক মান বলি আর কি। এই ক্যালোরিফিক মান অনুযায়ী হলো তোমার শক্তি হিসাব করব আমরা। হ্যাঁ, তো এখানে দেখো পিট কয়লার আর্দ্রতা হলো, আর্দ্রতা মানে কি? জলীয় বাষ্প। একটা জিনিস খেয়াল করো তো, কয়লা যদি ভিজা থাকে তাহলে সেই কয়লা জ্বালানি হিসেবে কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। তাহলে জ্বালানি হিসেবে ভালো কোনটা? যেটা হলো শুকনা। তাহলে আর্দ্রতা মানে কি? ভিজা। ভিজা দেখো পিট কয়লা বলছে ৮০ থেকে ৯০% হলো ভিজা থাকে। তাহলে এবং তার বিটিইউ মান হলো কত? ১০,০০০ বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট, তাই না? ১০,০০০ বিটিইউ, 10K। আচ্ছা, একজন খুব সুন্দর করে বলছে, ভাই এটা ১০,০০০ না বলে 10K বলেন, মনে থাকবে। 10K দিয়ে বোঝানো হয়, ১০,০০০ মানে কি 10K, আমরা অনেকে আবার বুঝবে না এই জন্য। তো ১০,০০০ মনে রাখি আমরা। পিট, এখন পিট কয়লার পরে এবার আরেকটা আসি, সেটা হলো লিগনাইট কয়লা। লিগনাইট কয়লায় আর্দ্রতা দেখো 40%। তাহলে তুমি বলো তো, পিট কয়লা এবং লিগনাইট কয়লার মধ্যে আর্দ্রতার উপর যদি ভিত্তি করি তাহলে কোনটা ভালো? সেটা হলো লিগনাইট কয়লা। ঠিক আছে, লিগনাইট কয়লায় দেখো এটার জ্বালানি কত? ১০,৫০০ থেকে ১২,০০০ ব্রিটিশ থার্মাল ইউনিট। ১০,৫০০ থেকে ১২,০০০ ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে এখানে দেখো এই মানটাও কিন্তু ওটার চেয়ে ভালো। তাহলে লিগনাইট কয়লা অবশ্যই পিট কয়লার চেয়ে কি হবে? ভালো হবে। এবার আসি আমরা বিটুমিনাস কয়লা। বিটুমিনাস কয়লায়, বিটুমিনাস কয়লায় দেখো, বিটুমিনাস কয়লায় আর্দ্রতা কতটুকু? 2.2 থেকে 15.9%, তাই না? এখন তার জ্বালানি মান কত? ১১,০০০ থেকে শুরু করে ১৫,০০০ ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে এই দুইটা, এগুলো যদি আমরা হিসাব করি তাহলে দেখো তো নিচেরটা বিটুমিনাসটা অবশ্যই লিগনাইটের চেয়ে ভালো, তাই তো? লিগনাইটের চেয়ে ভালো। এবার আসি আমরা অ্যান্থ্রাসাইট। এবার আসি আমরা কি? অ্যান্থ্রাসাইট কয়লা। এই যে অ্যান্থ্রাসাইট কয়লা যেটা লিখবো, হ্যাঁ ঠিক আছে, অ্যান্থ্রাসাইট কয়লায় দেখো তো, এটার, এটাতে কোনো আর্দ্রতা বইয়ে উল্লেখ নাই। বইয়ে যেহেতু উল্লেখ নাই, তুমি আলাদা করে নেট থেকে ঘেটে বের করার দরকার নাই, যেটা বইয়ে আছে অতটুকু পড়লেই হবে। যেহেতু এখানে আর্দ্রতা নাই, ধরে নিচ্ছি এখানে আর্দ্রতা নাই, তাহলে এটা মানটা কি হবে? সবচেয়ে ভালো হবে। তারপর হলো এটা ব্রিটিশ থার্মাল ইউনিটের দিকে যদি একটু খেয়াল করি, দেখবো এটা ১৪,৫০০ থেকে ১৫,৫০০, শুরুই হচ্ছে ১৪,৪০০ থেকে। ঠিক আছে, যেটা ১৪,৫০০ থেকে, যেটা সবচেয়ে ভালো তাহলে, তাই না? এবার দেখো এগুলা ছাড়াও, এগুলা ছাড়াও আমরা আরেকটা জিনিস খুবই দরকারি যেটা মনে রাখতে হবে, সেটা হলো ফিক্সড কার্বন। এফসি দিয়ে বুঝাচ্ছি ফিক্সড কার্বন, কার্বনের পরিমাণ। কার্বনের পরিমাণ তোমার এই দুইটাতে দেওয়া নাই। কোথায়? পিট কয়লা এবং লিগনাইট কয়লায়। কিন্তু বিটুমিনাস কয়লা এবং অ্যান্থ্রাসাইট কয়লায় তোমার উল্লেখ আছে।
যে কি পরিমাণ ফিক্সড কার্বন আছে। তো বিটুমিনাস কয়লায় ফিক্সড কার্বনের পরিমাণ কত পার্সেন্ট? বিটুমিনাস কয়লায় ফিক্সড কার্বনের পরিমাণ হলো 44 থেকে 78%, আর এটা হলো 86 থেকে 88%। তো এখানে খেয়াল করো, দুইটা জিনিস খেয়াল রাখো। ফিক্সড কার্বনের পরিমাণ যত বেশি হবে কয়লা তত ভালো। বিটিওর মান অর্থাৎ ব্রিটিশ থার্মাল ইউনিটের মান যত বেশি হবে কয়লা তত ভালো। আর্দ্রতা যত কম হবে কয়লা তত ভালো। বুঝা গেছে? তাহলে কোন জিনিসটা বেশি হলে ভালো, কোন জিনিসটা কম হলে ভালো, সেটা হলো দরকারি। এখন পরীক্ষায় যদি বলা হয় কোন জিনিসটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হিসাব করা হবে, মনে রাখবা ব্রিটিশ থার্মাল ইউনিট এবং ফিক্সড কার্বন, এই দুইটাকে মূলত বিবেচনা করা হয় কয়লা উন্নত মানের কিনা। বুঝা গেছে? কোন কয়লা উন্নত মানের কিনা সেটা বোঝা যায়। এখন এই লিগনাইট কয়লা, আচ্ছা প্রথমে আমি বলে ফেলি পিট কয়লা। এই যে পিট কয়লার ব্যবহারটা কোথায়? পিট কয়লার ব্যবহার হলো তোমার রেলওয়ের লোকোমোটিভ এবং বয়লারের জ্বালানি রূপে। তাহলে আমরা প্রথমে পিট কয়লার ব্যবহারটা দেখে ফেলি। পিট কয়লার বিশেষত্ব কি? পিট কয়লার বিশেষত্ব হলো এটা রেলওয়ের লোকোমোটিভ, মোশন মানে কি? চলাচল, আর লোকোমোটিভ মানে হলো তোমার যখন তাদের ওই সাইকেলটা যখন ঘোরা লাগে তখন যে এনার্জিটা লাগে এটা হলো লোকোমোটিভ। রেলওয়ে লোকোমোটিভ এবং বয়লারের জ্বালানি, এই দুইটার কাজে হলো ব্যবহার করা হয় হলো কি পিট কয়লা। আগে তো হলো কয়লা দিয়ে হলো ট্রেন চলাচল করতো, তোমরা হয়তো জানবা প্রাচীন যে মুভিগুলো আছে এগুলাও যদি দেখো ওখানেও দেখবা যে কয়লা দিয়ে হলো রেল ট্রেন চলাচল করতো কয়লার উপর, কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। তারপর আসি আমরা লিগনাইট কয়লা। এই লিগনাইট কয়লার কালারটা মনে রাখতে হবে। লিগনাইট কয়লার কালার কি? লিগনাইট কয়লার কালার কি? এটার কালার হলো বাদামি। এটার কালার কি? বাদামি। তো এই যে বাদামি বর্ণের লিগনাইট কয়লা আছে, এটা বিদ্যুৎ উৎপাদনে তো ব্যবহৃত হয়, তারপর হলো বয়লারে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং প্রডিউসার গ্যাস উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে এটার ব্যবহার তিনটা ব্যবহার। আগেরটার মতোই প্রথমে হলো বয়লারে জ্বালানি লিখে ফেলি আগে। বয়লারে জ্বালানি, কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটা আমরা সবাই জানি। আর হলো প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাসের সংকেতটা খেয়াল করতে হবে 2CO+N2। পরে আমি যদিও আলাদা করে শিখাবো, আপাতত 2CO, দুই অণু কার্বন মনোঅক্সাইড এবং এক অণু নাইট্রোজেন মিলে তৈরি হচ্ছে প্রডিউসার গ্যাস। এগুলো হলো লিগনাইট কয়লা। মনে থাকবে? ওকে, তাহলে লিগনাইট কয়লা আমাদের এতটুকু হলো, আমরা আশা করি সবাই ক্লিয়ার। লিগনাইট কয়লার পরে এবার চলে আসি আমরা অ্যান্থ্রাসাইট কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে, আচ্ছা অ্যান্থ্রাসাইটের আগে বিটুমিনাস বাদ গেছে, বিটুমিনাসটা একটু বলে ফেলি। বিটুমিনাস কয়লাটা একটু খেয়াল করো। এই যে বিটুমিনাস কয়লা যেটা আছে, বিটুমিনাস কয়লাগুলো হলো বিভিন্ন ধরনের হতে পারে। এগুলো হলো নরমও হইতে পারে, শক্ত হইতে পারে, এগুলোর হলো ক্লাসিফিকেশনের উপর নির্ভর করে। বিটুমিনাস কয়লা তিন ধরনের আছে। কি কি? একটা হলো বিটুমিনাস, একটা হলো সাব বিটুমিনাস, একটা হলো সুপার বিটুমিনাস। এখন খেয়াল করো, বিটুমিনাসকে যদি আমরা নর্মাল ধরি, সুপার মানে হলো সেটা অবশ্যই অনেক ভিটামিনাসের মধ্যে সবচেয়ে ভালোটা, আর সাব ভিটামিনাস হলো যেটা হলো ভিটামিনাসের মধ্যে খারাপটা। তাহলে আমরা ক্রম যদি বলি সাব ভিটামিনাস, দেন হলো তার চেয়ে বেশি শক্তিশালী কোনটা? ভিটামিনাস। তার চেয়ে বেশি শক্তিশালী বা ভালো হলো সুপার ভিটামিনাস। ঠিক আছে? তার মানে ফিক্সড কার্বনের পরিমাণ এবং ক্যালোরিফিক মান কার বেশি হবে? এই তিনটার মধ্যে ফিক্সড কার্বনের পরিমাণ এবং ক্যালোরিফিক মান কার সবচেয়ে বেশি হবে? অবশ্যই সুপার ভিটামিনাস। ঠিক না? নামের মধ্যে আছে সুপার। সুপার যেহেতু নামের মধ্যে আছে, মনে রাখবা সে জ্বালানি হিসেবেও সুপার। তো জ্বালানি হিসেবে সুপার হইতে হলে তার কি কি বেশি থাকতে হবে? জ্বালানি হিসেবে সুপার হইতে হলে তার বেশি থাকতে হবে কি কি? ফিক্সড কার্বন এবং ক্যালোরিফিক মান। কি 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 কম থাকতে হবে? আর্দ্রতা। কি কম থাকতে হবে? আর্দ্রতা কম থাকতে হবে। তাহলে আমার যদি প্রশ্ন হয় এই তিনটার মধ্যে আর্দ্রতা কার বেশি? এই তিনটার মধ্যে আর্দ্রতা কার সবচেয়ে বেশি? কমটা তো বুঝলাম, ঠিক আছে, আর্দ্রতা সবচেয়ে বেশি কার?
সাব বিটুমিনাস, কারণ আর্দ্রতা বেশি হলে সেটা খারাপ হয়। আমরা এখানে বিটুমিনাসের মধ্যে খারাপ বলতেছি সাব বিটুমিনাসকে। বিটুমিনাস কয়লার ব্যবহার কি? সেম, বিদ্যুৎ উৎপাদনে বিটুমিনাস কয়লা ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা পরে চলে যাই। বিটুমিনাসের পরে আমাদের অ্যান্থ্রাসাইট কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লাও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এবং এটার আরেকটি স্পেসিফিক ব্যবহার হলো, কয়লা মানে বিদ্যুৎ উৎপাদন, পিট কয়লা শুধু ব্যবহার করা হচ্ছে না। আর হলো আরেকটা স্পেসিফিক হলো, সেটা হলো ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশনে বেশি ব্যবহার করা হয় যেটা, সেটাই হলো অ্যান্থ্রাসাইট কয়লা। এই কয়লার এই কয়লায় সালফার কম থাকে, ছাই কম হয়, মানে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যেগুলো সেগুলোই হলো অ্যান্থ্রাসাইট কয়লার বৈশিষ্ট্য। মনে থাকবে? তাহলে যদি বলি যে কয়লার মান নির্ধারণের জন্য কয়টা পয়েন্ট আমাদের বিবেচনা করতে হয়? 6টা পয়েন্ট। 6টা পয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো 2টা, সেটা হলো ফিক্সড কার্বন এবং ক্যালোরিফিক মান। সাবাসী ফ্রিদ। ওকে, এখন আসি আমরা তাহলে এই যে কয়লাগুলার, বাংলাদেশে কিন্তু 5টা কয়লা খনি আছে খুবই উন্নত, এবং এই কয়লাগুলার হলো বিটুমিনাস কয়লা। ঠিক আছে, এই বিটুমিনাস কয়লা। তাহলে আমরা কয়লাগুলার যদি আমরা একটা চার্ট দেখবো, 5.4 সারণী। 5.4, যে যত ভালো মনে রাখতে পারবা তত ভালো, তবে পুরাটা মনে রাখাটা অসম্ভব ব্যাপার। এই চ্যাপ্টারটা হলো খুবই টাফ হলো চার্টের জন্য। এখানে দেখো, আমরা যদি কয়লা খনিগুলার নামকরণ করি, দিঘিপাড়া, জামালগঞ্জ, খালিশপুর এবং বড়পুকুরিয়া। 4টা কয়লা খনি দেওয়া আছে এখানে। তো আমরা একটু সিরিয়াল গুলো লিখে ফেলি। কি কি? দিঘিপাড়া, জামালগঞ্জ, খালিশপুর এবং বড়পুকুরিয়া। আচ্ছা, এই যে এই কয়লা খনিগুলার ক্রমটা কিরকম দেখো, দিঘিপাড়া, জামালগঞ্জ, খালিশপুর, বড়পুকুরিয়া। এগুলার কেন এভাবে নামকরণ করলাম? কারণ এখানে যে বিটুমিনাস কয়লাটা আছে, এই বিটুমিনাস কয়লাগুলোর মধ্যে সবচেয়ে ভালোটা হলো দিঘিপাড়ারটা। দিঘিপাড়ার কয়লা খনির মানটা হলো সবচেয়ে ভালো। এটা কিভাবে নির্ধারিত হয়? সেটা হলো তার ব্রিটিশ থার্মাল ইউনিট দেখেই আমরা ইজিলি বুঝতে পারি। দেখো, তার মানে দিঘিপাড়ার ব্রিটিশ থার্মাল ইউনিটের মানটা কি হবে? বেশি হবে। 12। প্রথমে দেখো নাম্বারটা কত, 12 এর আগে কি থাকে? 11, 11 আর হলো 6। 12, 11, 6 ব্রিটিশ থার্মাল ইউনিট। 11, 8, 8 মাঝখানে 7, 11, 8, 7, 8। ঠিক আছে, তারপর দেখো 11, 2, 6, 4, জোর অঙ্কগুলা 2, 4, 6 হলে খুব সুন্দর হইতো। এখানে 2, 6, 4। ঠিক আছে, তারপর হলো 11, 0, 0, মাঝখানে হলো একটা 4। ঠিক আছে, আচ্ছা, আমি একবার মুছে দিয়ে আর একবার লিখি। হ্যাঁ, দেখি তোমাদের কয়জন এটা ক্যাচ করতে পারছো। ঠিক আছে, প্রথমে দেখো দিঘিপাড়া 12, 11, তারপরে কত? 6। জামালগঞ্জ কত? 11, 8, 8 মাঝখানে হলো 7। ওকে, খালিশপুরে কত? 11, 2, 6, 4। বড়পুকুরিয়া কত? 11, 0, 4, 0। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের মাথায় ঢুকে গেছে এই জিনিসটা। পারবো তো আমরা, তাই না? তাহলে বড়পুকুরিয়া কয়লা খনির ক্যালোরিফিক মান কত পাইছি আমরা? 11,040 ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড, অর্থাৎ 1 পাউন্ড প্রাকৃতিক গ্যাস থেকে আমরা কত পাচ্ছি? 11,040 ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা কোথায়? বড়পুকুরিয়া কয়লা খনির মান। অনেক সময় মেগাজুলও আসতে পারে। মেগাজুলে আসলে 25.68 মেগাজুল পার কেজি, 25.68 মেগাজুল পার কেজি। এবং কয়লা খনিগুলোর মধ্যে খেয়াল রাখবা কোনটার ক্যালোরিফিক মান বেশি, কোনটার কম, সে অনুযায়ী কিন্তু সিরিয়ালটা খেয়াল রাখবা। আচ্ছা, এখন আসি আমরা এই বিটুমিনাস কয়লা থেকে যে জ্বালানিটা পাওয়া যায়।
আমরা বলতেছি বিটুমিনাস কয়লাটাই হলো আমরা পাচ্ছি, তাই না, আমাদের দেশে। তাহলে আমাদের কোন জিনিসটার দিকে আমাদের মনোযোগ দিতে হবে? আমাদের যেগুলা কয়লা খনি, সেটাতে আমাদের কিন্তু পাওয়া যাচ্ছে কোনটা? বিটুমিনাসটা। তাহলে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অংশ হলো বিটুমিনাস থেকে কি কি জিনিস আমাদের বইয়ের মধ্যে আছে। বুঝা গেছে কথাটা? তো এখানে দেখো, বিটুমিনাস কয়লাকে আমরা যদি 900 থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, কত, 900 থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি আমরা পাতন করি, তখন বিটুমিনাস কয়লা থেকে বিভিন্ন ধরনের গ্যাস পাওয়া যায়। বিটুমিনাস কয়লা থেকে কি পাওয়া যায়? বিটুমিনাস কয়লা থেকে বিভিন্ন ধরনের গ্যাস পাওয়া যায়। এই বিভিন্ন ধরনের গ্যাস পাওয়া গেলে তখন সেটাকে বলা হয় গ্যাসীয়করণ। কয়লার এটাকে কি বলা হয়? গ্যাসীয়করণ। এই গ্যাসগুলা কি কি? একটা হলো কোল গ্যাস, ওয়াটার গ্যাস। তাহলে কি কি গ্যাস পাওয়া যায় একটু দেখে আসি। কোল গ্যাস, ওয়াটার গ্যাস, মিথেন গ্যাস, সংশ্লেষ গ্যাস এবং প্রডিউসার গ্যাস। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এগুলা সংকেত। আচ্ছা, আমরা সংকেত দেখবো একটু পরে। প্রথমে চলে যায় কোল গ্যাস। এই কোল গ্যাস জিনিসটা কি? এটা হলো বিটুমিনাস কয়লার মধ্যে, বিটুমিনাস কয়লাকে যদি আমরা পাতন করি, অন্তর্ধুম পাতন করি, তাহলে এখানে একটা মিশ্রণ পাওয়া যাবে। মিশ্রণ মানে আসলে কোল গ্যাস জিনিসটা হলো আসলে মিশ্রণ। কিসের কিসের মিশ্রণ? মিথেন, ইথিলিন, এসিটিলিন, বেনজিন, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, এগুলার একটা মিশ্রণকে বলা হয় কোল গ্যাস। ঠিক আছে? এই কোল গ্যাসটা পাওয়া যায়। তো এই কোল গ্যাসের উপাদানগুলোকে যদি তুমি আলাদা করে নাও, নিচে যে অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় কোক কার্বন। মনে থাকবে জিনিসটা? তাহলে কোল গ্যাসের মিশ্রণে কি কি থাকে এটুকু খেয়াল রাখলেই হবে। মিথেন, ইথিলিন, এসিটিলিন, বেনজিন, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস। ঠিক আছে? কোল গ্যাসগুলার ব্যবহার কি? তাহলে খেয়াল করো, মিথেন আছে। মিথেন মানে এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে, সহজ কথা। তারপরে হলো বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যাচ্ছে, যেমন বেনজিন বাষ্প, তারপর হলো নাইট্রোজেন গ্যাস। এগুলো হলো বিভিন্ন মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। নাইট্রোজেন গ্যাস মানে কি? নিষ্ক্রিয় মাধ্যম, তাই না? তো এগুলা বিভিন্ন ধরনের ধাতু নিষ্কাশন করতে ব্যবহার করা হয়। তারপরে পাচ্ছি, আমরা বললাম কি, কোল গ্যাস বিশোধনের পরে আমরা কি পাচ্ছি? কোল গ্যাস বিশোধনের পরে আমরা পাচ্ছি কার্বন, মানে কোক। এই কোকটা হলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, এগুলা তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে আসি আমরা এই ওয়াটার গ্যাস আর প্রডিউসার গ্যাস, এই এবং সংশ্লেষ গ্যাস, এই তিনটার সংকেত। সংকেত হলো, প্রথমে দেখো ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের সংকেত কি? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। আচ্ছা, নুজহাত মনে হয় আগে লিখে রাখছে। আচ্ছা, তারপরে হলো প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাসের সংকেত কি? 2 অণু কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন। ওকে। তারপর হলো সিনথেটিক গ্যাস বা যেটাকে বলা হয় সংশ্লেষ গ্যাস। সিনথেটিক গ্যাসের সংকেত কি? সেটা হলো কার্বন মনোক্সাইড প্লাস 3 অণু হাইড্রোজেন। এই জিনিসগুলো হলো আমাদের বিভিন্ন গ্যাসের সংকেত, এবং এত ইম্পর্টেন্ট এটা, তুমি এটা কল্পনা করতে পারবে না এই তিনটা সংকেত কতটা জরুরি। এখন আমি একটা জিনিস বললাম যে অবশিষ্ট কোল গ্যাসের উপাদানগুলো পৃথক করার পরে লাস্টে যে কোক কার্বন থাকে, সেই কোক কার্বন থেকে আমরা প্রডিউসার গ্যাস এবং ওয়াটার গ্যাস উৎপাদন করতে পারি। তাহলে কোক কার্বন মানে কার্বন, তাই না? এই কার্বনকে যদি পানির স্টিম পানির সাথে কি করা হয়, তোমার 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তখন এখান থেকে কি পাওয়া যায়? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। অর্থাৎ কি পাওয়া যাচ্ছে? এই জিনিসটাই হলো আমাদের ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাসের একটা নাম আছে। ওয়াটার গ্যাসের একটা নাম হলো ব্লু গ্যাস। এখন কেউ একজন বলো তো, এটাকে ব্লু গ্যাস বলা হয় কেন? কারণ এটার যে শিখাটা, সেই শিখাটার কালার কি? সেই শিখাটার কালার হলো ব্লু। নীল রঙের ফ্লেম বা শিখা তৈরি করে। এই জন্য এই গ্যাসের নাম ওয়াটার গ্যাসের আরেক নাম কি? ব্লু গ্যাস। আচ্ছা, ওয়াটার গ্যাস হলো, তাহলে চিন্তা করো, যেহেতু শিখা তৈরি করে, তাহলে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। আর বিজারক রূপে ইউজ করা হয়, ধাতু নিষ্কাশনে বিজারক রূপে ইউজ করা হয়। খেয়াল করো, ধাতু নিষ্কাশনে কি হিসেবে ব্যবহার করা হয়? ধাতু নিষ্কাশনে কি হিসেবে ব্যবহার করা হয়? মোটা হরফে লেখা যে শব্দগুলা থাকবে, একটু মনোযোগ দিয়ে দেখবা এখানে কি লেখা আছে। বিজারক কেন? কারণ এখানে যদি আমি জারক দিয়ে দিই, তাহলেই কনফিউশন সৃষ্টি হয়ে যাবে। এখন আসি আমরা মিথেন গ্যাস। মিথেন গ্যাস নিয়ে এত আলাদা করে পড়ার কিছুই নাই। মিথেন গ্যাস আমরা সবসময় জানি, এটা দুইটাই কাজ, একটা হলো জ্বালানি আর একটা হলো ইউরিয়া সার উৎপাদনে ব্যবহৃত হয়। মিথেন নিয়ে আমরা অত আলোচনা করে লাভ নেই।
আমাদের এরপরে যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো সংশ্লেষ গ্যাস। সংশ্লেষ গ্যাস কি? মিথেন থেকে আমরা তৈরি করতে পারি সংশ্লেষ গ্যাস। মিথেনের সাথে গ্যাসীয় হাইড্রোজেন পানি জলীয় বাষ্প আর কি, এটা যখন আমরা 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রবাহকের উপস্থিতিতে কি করা হবে, চালনা করা হবে স্টিমের মধ্য দিয়ে কাকে, মিথেনকে। তখন তৈরি হচ্ছে কি সংশ্লেষ গ্যাস। সংশ্লেষ গ্যাসের সংকেত কি আবারও লিখতেছি, কার্বন মনোঅক্সাইড প্লাস 3 অণু হাইড্রোজেন, দুইটাই গ্যাস হবে, দুইটারই ভৌত অবস্থা হবে গ্যাস। এটা হলো কি সংশ্লেষ গ্যাস। এই সংশ্লেষ গ্যাস মানে যেহেতু মিথেন থেকে তৈরি হচ্ছে তাহলে এটা জ্বালানি রূপে ব্যবহৃত হবে, এবং আবারও বলি এটা হলো বিজারক হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে ব্যবহৃত হয়? বিজারক হিসেবে ব্যবহৃত হয়, আগেরটার মতোই, তাই না? মিথেন কি জ্বালানি এবং কি বিজারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে ওয়াটার গ্যাসের কাজ এবং সংশ্লেষ গ্যাসের কাজ কি? সেম। এখন এই যে সিনথেটিক গ্যাস বা সংশ্লেষ গ্যাস আছে, এটা থেকে মিথানল উৎপাদন করা যায়, যদি আমরা চাই মিথানল উৎপাদন করতে পারি। আচ্ছা, তোমরা বুঝতেছো? প্রডিউসার গ্যাস জিনিসটা কি, কত তাপমাত্রা, এটা একটু খেয়াল রাখবা। 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রডিউসার গ্যাস উৎপন্ন হয়। এই প্রডিউসার গ্যাস উৎপন্ন হয় যেই চুল্লির মধ্যে, তো এই চুল্লির মধ্যে স্টিম নির্মিত বলে এই চুল্লির নাম অনুসারে করা হয় এটাকে প্রডিউসার। তো আচ্ছা, যাই হোক, এই প্রডিউসারের সংকেত আমরা জানি প্রডিউসার গ্যাসের তাহলে ব্যবহার কি হবে? ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে ব্যবহৃত হবে এবং চুল্লিতে জ্বালানি বা চুল্লিকে উত্তপ্ত করার কাজে ব্যবহার করা হয়। তাহলে কমন কাজ তিনটা গ্যাসেরই ব্যবহার কি? সেম টু সেম মনে রাখতে পারবো না আমরা? ওয়াটার গ্যাসের ব্যবহার, সংশ্লেষ গ্যাসের ব্যবহার এবং কি প্রডিউসার গ্যাসের ব্যবহার, তিনটাই হলো জ্বালানি এবং ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে ব্যবহার করা হয়। বুঝা গেছে? আচ্ছা, এখন আসি পেট্রোল সংশ্লেষণ। এই যে পেট্রোল, আমরা চাইলে পেট্রোলও সংশ্লেষণ করতে পারি। এই পেট্রোল সংশ্লেষণ যেটা হয়, কয়লার, এগুলো তো আমরা গ্যাসীয় উপাদান, কয়লার গ্যাসীয় উপাদানগুলো পৃথক করছি, কয়লা থেকে গ্যাসীয় উপাদান পৃথক করা। আমরা চাইলে কয়লা থেকে তরল জ্বালানি, গ্যাসীয় উপাদান মানে কি, কার্বন 1 থেকে কার্বন 4 পর্যন্ত উপাদান যেগুলো আছে সেগুলোকে আমরা বলি কি, গ্যাসীয় উপাদান, তাই না? কিন্তু কার্বন 4 এর পরে যেগুলো চলে যায় সেগুলো হলো তরল, কার্বন 5 থেকে শুরু করে যেগুলো, সেগুলোকে আমরা তরল বলি। তো কয়লা থেকে চাইলে আমরা তরলও পাইতে পারি। মনে আছে বলছিলাম, তরল পাইতে হলে চিন্তা করো তো, কয়লা থেকে যদি আমরা তরল পেট্রোলিয়াম পাইতে চাই তাহলে আর্দ্র কয়লা নিব নাকি শুষ্ক কয়লা নিতে হবে? প্রথম কথা চিন্তা করো। অবশ্যই আমাদের আর্দ্র কয়লাগুলা নিতে হবে এবং সেখান থেকে আমরা পেট্রোল সংশ্লেষণ করব। এই আর্দ্র কয়লা থেকে যে পেট্রোল সংশ্লেষণ করা হয় সেই পদ্ধতিটার নাম জানলেই হবে শুধু। সেই পদ্ধতিটার নাম হলো ফিশার ট্রপস পদ্ধতি। ফিশার ট্রপস পদ্ধতি, শুধু নামটা জানলেই হবে, ঠিক আছে? আর কেউ যদি পারো বিক্রিয়াটা শিখতে চাও শিখতে পারো, এটা এক্সট্রা। শুধু ফিশার ট্রপস পদ্ধতিতে কি করা হয়, তোমার তরল অ্যালকেন গুলা উৎপাদন করা হয়। তাহলে আর্দ্র কয়লা থেকে তরল অ্যালকেন উৎপাদন বা তরল জ্বালানি গ্যাস গুলা উৎপাদন করা হয় ফিশার ট্রপস পদ্ধতিতে। তো এই যে তরল জ্বালানি গুলা, সেগুলা হলো নুজাত, এটা হলো তোমার উপর নির্ভর করে, শিখতে পারো, ঠিক আছে? বললাম এটা বিক্রিয়াগুলো তোমার উপর, তুমি শিখতে পারো নাও শিখতে পারো। আচ্ছা, যেটা হলো তোমার এই ফিশার ট্রপস পদ্ধতিতে কয়লা থেকে যে তরল জ্বালানি তৈরি করা হয় সেগুলো হলো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। দেখো, সেগুলোকে তরল, পেট্রোলিয়াম যেহেতু আলাদা করতেছে, এবং লিকুইড, সেগুলো হলো বাজারে কি নামে সেল করা হয়? এলপিজি। তাহলে এলপিজি জিনিসটা কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এগুলো হলো তরল হাইড্রোকার্বন। এগুলো হলো আণবিক ভর হলো নিম্ন আণবিক ভর বিশিষ্ট তরল হাইড্রোকার্বন গুলাকে কি করা হয়, প্রেসার দিয়ে একটা সিলিন্ডারের মধ্যে ঢুকানো হয়। তো এখানে কি কি থাকে? বিশেষ করে বিউটেন থাকে, প্রোপেন থাকে, বিউটিন। তো এখানে বিউটেনেরই আসলে 3টা উপাদান থাকে, ঠিক আছে? মূল উপাদান দেখো, বিউটেন 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 বিউটিন বিউটিন। এখানে দেখো এন বিউটেন, আইসোবিউটেন এবং বিউটিন। দেখো, বিউটেন সম্পর্কিত 3টা জিনিস আছে এবং সাথে হলো প্রোপেন। এই উপাদানগুলা কি করা হয়, এগুলো হলো অ্যালকেন কিন্তু, তাই না? এই অ্যালকেন গুলা সাথে প্রোপিলিনও থাকে, ঠিক আছে? এইগুলা হলো 6 অ্যাটমসফিয়ার চাপ দিয়ে তরলে পরিণত করে, এগুলারে 6 অ্যাটমসফিয়ার চাপ দিয়ে তরলে পরিণত করে
সিলিন্ডারের মধ্যে ঢুকানো হয়। এখন মজার ব্যাপার হচ্ছে এই এলপিজির কোনো গন্ধ নাই, বর্ণও নাই, এবং এটা বোঝার কোনো উপায় নাই। ঠিক আছে, এটা কিন্তু কোনো বিষক্রিয়া করে না, তবে এটা তোমার অনেক বেশি হয়ে গেলে রুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হতে পারে। এখন তোমার কোথাও সিলিন্ডার লিকেজ হয়েছে কিনা, এটা তুমি একটা সিলিন্ডারের মধ্যে রেখে দিল। এখন সিলিন্ডারের মধ্যে যদি থাকে, সিলিন্ডার যদি লিকেজ হয়েও যায়, এটা যেহেতু বর্ণ নাই, গন্ধ নাই, তাহলে তো কোনো বুঝারও উপায় নাই। তাহলে কি অ্যাড করতে হবে, এটা আগে একদিন পড়াইছিলাম, যারা ফার্স্ট চ্যাপ্টার ক্লাস করছো তারা জানো। এটা অ্যাড করতে হয় যে জিনিসটা, সেটার নাম হলো মার্কেপটন। সেটার নাম কি? মার্কেপটন। এই যে মার্কেপটন উপাদানটা অ্যাড করা হয়, এই মার্কেপটন জিনিসটা কি মনে আছে? মার্কেপটন জিনিসটা কি বলছিলাম? আমি সহজ করে শিখাইয়ে দিছিলাম, বলছিলাম মিথানল এবং ইথানল এই দুইটা উপাদান থেকে শুধু দুইটা, এই অক্সিজেনটা শুধু দূর হয়ে যাবে, সেখানে হলো অ্যাড হবে হলো সালফার। এটাকে বলা হয় মিথাইল মার্কেপটন এবং ইথাইল মার্কেপটন। এই তরলগুলা যখন অ্যাড করে দেওয়া হয়, এগুলার হলো গন্ধ থাকে, তাহলে মার্কেপটন যখন অ্যাড করে দিচ্ছে, এগুলাই হলো সেই মার্কেপটন গুলা। এখান থেকে যদি অ্যাড করে দিই, তাহলে যখন লিকেজ হবে, এদিক দিয়ে এলপিজি গ্যাসের সাথে সাথে কি বের হইতে থাকবে? মার্কেপটন গুলা বের হইতে থাকবে। যেহেতু এগুলার বাজে একটা গন্ধ আছে, এটা তীব্র গন্ধটা শুকে বোঝা যায় যে কি এখানে কি গেছে, লিকেজ হয়ে গেছে। তাহলে এই এলপিজি তাহলে লিকেজ জানার জন্য আমরা কি করি? মার্কেপটন অ্যাড করে থাকি। এলপিজি কিন্তু খুবই ভালো এবং উন্নত মানের একটা জিনিস। এটা হলো ক্যালোরিফিক মান কত? এটার ক্যালোরিফিক মান হলো, এলপিজি এর ক্যালোরিফিক মান হলো 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউব। সবসময় একক সহ খেয়াল রাখবা। সবাই হলো মানটা খেয়াল করে, এককটা খেয়াল করে না। কি করবা? একক সহ খেয়াল করবা, মনে থাকবে। আচ্ছা, একটা চার্ট আছে তোমার 653 পেজে। এই 653 পেজে যে চার্টটা আছে, সেই চার্টটা দেখবা, একটা জেনে নাও, একটা চার্ট আছে, ঠিক আছে? ওই চার্টটা খেয়াল করবা, এবং ডান পাশে দেখবা কিছু বক্স থাকে, কালো কালো বক্স, এমসিকিউ 5.5 এরকম কিছু দেখবা এমসিকিউ থাকে। এই জিনিসগুলোর দিকে একটু মনোযোগ দিবা, হ্যাঁ? বোঝা গেছে? আচ্ছা, এখন চলে আসি আমাদের, ঠিক আছে, এখন আমরা চলে আসি ইউরিয়া উৎপাদন। ইউরিয়া উৎপাদনের মূলনীতি এইচএসসি তে সবাই কিন্তু পড়াশোনা করছে, ইউরিয়া উৎপাদনের মূলনীতিটা। তো এখান থেকে খুব বেশি কিছু প্রশ্ন আসে নাই, এবং আসারও চান্স কম। তারপরও যেহেতু আসে, সে নিয়ম অনুযায়ী পড়তে হয়। ইউরিয়া উৎপাদনের মূলনীতি বলা হয়, ইউরিয়া তৈরি করা হয় কোন কোন জিনিস থেকে। ইউরিয়া উৎপাদনের মূলনীতিতে শুরুতে একটা লাইন আছে, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে ইউরিয়া উৎপাদন করা হয়। তাহলে আমাদের সহজ কথাই হলো, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই দুইটা থেকে ইউরিয়া উৎপাদন করা হয়। এই ইউরিয়া উৎপাদনের জন্য চাপ এবং তাপমাত্রা কত রাখা হয়? চাপের পরিমাণ কত এবং তাপমাত্রার পরিমাণ কত? চাপ হলো 120 থেকে 130 অ্যাটমসফিয়ার, এবং তাপমাত্রা হলো 180 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড। অথবা রেঞ্জে না বলে যদি ফিক্সড দেয়, তাহলে বই অনুসারে 180 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিবা। ঠিক আছে, ওই চাপের ক্ষেত্রেও যদি রেঞ্জ দেওয়া না থাকে, তাহলে 130 অ্যাটমসফিয়ার দিয়ে দিবা। দেখবা বিক্রিয়ার ওখানে 130 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, এই জন্য আমরা এটা নিতে হবে, আর কোনো অপশন নাই। আচ্ছা, এখন আসি, এই যে আমার ইউরিয়া তৈরি করা হয়, এই ইউরিয়া তৈরিতে অনেক অনেক কিছু লিখা আছে, অনেক লেখা আছে। একবার শুধু রিডিং পড়বা, এখান থেকে আর বেশি কিছু দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করতেছে, আচ্ছা এই যে, আচ্ছা এখানে একটা কথা আছে, হ্যাঁ, মিথেন, হ্যাঁ, আমরা প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদন, যেহেতু আমাদের কার্বন ডাই অক্সাইড যদি পাওয়া যায়, তাহলে তো আমাদের জন্য সহজ হচ্ছে। তো এই কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাস থেকে কি পরিমাণ মিথেন পাওয়া যায়, সেটা আমাদের জানতে হবে। সালফার মুক্ত মিথেন কতটুকু পাওয়া যায়, বা নিকেল প্রবাহক ইউজ করলে কত পার্সেন্ট মিথেন পাওয়া যায়, সেটা হলো 90% মিথেন পাওয়া যায়। এভাবে হলো তুমি মনে রাখতে পারো, তবে এত বেশি জরুরি না, এখান থেকে আসলে কোয়েশ্চেন আসবে না। আমি এখান থেকে মনে হয় না খুব একটা কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, কখনো আসেও নাই, এমনি একবার রিডিং পড়ে রাখবা। আমি এখান থেকে তেমন একটা কিছু পড়াইও না। একটা জিনিস পড়তে পারো, সেটা হলো প্রবাহ চিত্র 5.4। এটা একবার দেখতে পারো, এটা একবার দেখলে আমার মনে হয় 90% পুরা কাভার হয়ে যাবে। 5.4 তোমরা পাইছো কিনা জানি না, 658, পেজ নাম্বার হলো 658।
হ্যাঁ, এটা একটু দেখবা, ওটা একটু দেখে যা বুঝো বুঝবা, আর যদি না বুঝো তো তেমন একটা দরকারও নাই। আচ্ছা, এখন চলে আসি আমরা এখানে। ধরো বিভিন্ন ধরনের তোমার সার পাওয়া যায়। এই সারগুলোর হলো ব্যবহার সংকেত এবং কোনটা কি কাজে ব্যবহার করা হয় এগুলো একটু জানতে হবে। নাইট্রোজেন ঘটিত সার যেগুলা, সেগুলো হলো কি কাজে ব্যবহার করা হয়? সেটা হলো উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। তারপর যদি আমরা বলি ইউরিয়া গঠিত সার কোনগুলা, সেগুলার ব্যবহার কি বা কাজ কি? ইউরিয়া গঠিত সার যেগুলা, সেগুলো হলো তোমার প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়। উদ্ভিদে তাহলে কি কাজ করে? প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়। ফসফেট সারটা হলো কি কাজে ব্যবহার করা হবে? উদ্ভিদের মূলের বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে। উদ্ভিদের মূলের বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে। পটাশ সার বা ক্যাসিয়াল সার কি কাজে ব্যবহার করা হবে? ফুল ফল ধারণে ব্যবহার করা হবে এই সারগুলা। মনে থাকবে? আচ্ছা, এখন তোমাদের কিছু সারের সংযুক্তি দেখবা। বইয়ের মধ্যে কিছু সার আছে, যেমন ফসফরাস সার আছে। প্রধান চারটা যে ফসফরাস সার, সেই প্রধান চারটা ফসফরাস সারের নাম কি? একটা হলো ক্যালসিয়াম সুপার ফসফেট, ঠিক আছে? একটা হলো ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট, একটা হলো ট্রিপল সুপার ফসফেট, আর একটা হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই চারটা হলো, দেখো সবগুলাতে কিন্তু ফসফেট আছে, এবং এগুলো হলো প্রধান চারটি ফসফরাস সার। তো ফসফরাস সারের ব্যবহার কি বললাম, বা ফসফেট সারের ব্যবহার কি বললাম? উদ্ভিদের মূলের বৃদ্ধির জন্য এই ফসফেট সারটা হলো ব্যবহৃত হয়। এখন কেউ যদি পারো, এক্সট্রা যদি পারো, সংকেতগুলা যদি মনে রাখার মতো ক্যাপাবিলিটি থাকে তো পড়লাম, কারণ তোমার ভার্সিটিতে হলো এগুলো আসে। হ্যাঁ, মেডিকেলে শুধু নামগুলো আসলেও সংকেতগুলো তোমার ভার্সিটিতে লাগবে, যেহেতু তোমার মেডিকেলের পাশাপাশি ভার্সিটিতে দিবা, তো এগুলো হলো দরকার পড়ে। তো টিএসপিটা একটু বলে ফেলি। টিএসপিটা একটু আলাদা করে মনে রাখতে হয়, টিএসপি সংযুক্তিটাও একটু মনে রাখতে হয়। টিএসপি সব জায়গায় মনে রাখতে হয়, মেডিকেল ভার্সিটি আলাদা করে। টিএসপি সংযুক্তিতে কি থাকে? ক্যালসিয়াম H2PO4 2। এই টিএসপি দেখো, টিএসপি নামকরণের কারণ হলো কি, ক্যালসিয়াম সুপার ফসফেট যে সারটা, এটার মধ্যে ফসফরাস পেন্টঅক্সাইডের ভর হলো 24%। দেখো P2O5 এর ভর হলো 24%। আর এটা ধরো ক্যালসিয়াম সুপার ফসফেট, আর এটা হলো টিএসপি। টিএসপি তে হলো ফসফরাস পেন্টঅক্সাইডের পরিমাণ দাঁড়ায় 61%। তো তোমার দেখো একটা জিনিস পরিমাণের দিকে খেয়াল করো, একটা হলো ক্যালসিয়াম সুপার ফসফেট, আর একটা হলো তোমার ট্রিপল সুপার ফসফেট। দেখো তো ক্যালসিয়াম সুপার ফসফেটে ফসফরাস পেন্টঅক্সাইড হলো 24%। 24%-এর 61 কে যদি 24 দিয়ে ভাগ করো, প্রায় 2 পয়েন্ট সামথিং আসে। তো এটা প্রায় 3 গুণের কাছাকাছি, তাই না? প্রায় 3 গুণের কাছাকাছি। তো এই জন্য এই ট্রিপল সুপার ফসফেটের নাম কি হয়েছে? টিএসপি। ট্রিপল কেন বলা হয়েছে? কারণ ক্যালসিয়াম সুপার ফসফেটে যতটুকু ফসফরাস পেন্টঅক্সাইড থাকে, তার চেয়ে প্রায় 3 গুণ বেশি, তার চেয়ে প্রায় 3 গুণ বেশি কোথায় থাকে? টিএসপি তে থাকে। মনে থাকবে? আচ্ছা, আরেকটা সার হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি, যেটা ডাই অ্যামোনিয়াম ফসফেট। ভালো করে খেয়াল করো, ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটার সংকেতটা যদি আমরা লিখি NH4 2HPO4। ডাই অ্যামোনিয়াম ফসফেটে নাইট্রোজেন এবং ফসফরাস, ফসফরাস হলো নরমালি থাকে, ফসফরাস কত পার্সেন্ট থাকে? 24%। আর নাইট্রোজেন হলো কতটুকু থাকে? 21% নাইট্রোজেন থাকে। এই ডায়মোনিয়াম ফসফেট সারটা হলো এমন একটা সার যেটা তোমার মাটি, তুমি হোক অম্লধর্মী মাটি, হোক ক্ষারধর্মী মাটি, হোক নিরপেক্ষ, যে কোনো মাটিতেই এটা সেম টু সেম কাজ করে। তাহলে ডায়মোনিয়াম ফসফেট সারটা হলো, তুমি যে কোনো মাটির জন্য আলাদা করে বোঝা না গেলে কোন মাটি এটা, তাহলে ডায়মোনিয়াম ফসফেট সারটা সেই ক্ষেত্রে ব্যবহার করাটা সবচেয়ে বেশি যৌক্তিক। মনে থাকবে তাহলে এই জিনিসগুলা, বিভিন্ন সারের ব্যাপারে এই জায়গাটা কিন্তু জরুরি পরীক্ষার জন্য।
আচ্ছা, এখন চলে আসে আমাদের কাঁচ বা গ্লাস। আচ্ছা আচ্ছা, আমাদের আজকে হলো এরপরে হলো কাঁচ বা গ্লাস। এই কাঁচ বা গ্লাস জিনিসটা কি? আমরা জানি কাঁচ বা গ্লাস জিনিসটা হলো মূলত সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইডটা হলো, সিলিকন ডাইঅক্সাইডটা শব্দটাকে সিলিকা নামে আমরা চিনি। এই সিলিকা জিনিসটাকে আমরা নর্মালি জানি কি কাঁচ। তো রাসায়নিক যদি আমরা বলি যে রাসায়নিকভাবে আসলে দ্বি সিলিকেট, সোডিয়াম ক্যালসিয়াম দুইটা দুইটা মৌলের যে দ্বি সিলিকেট, এগুলারে আমরা কি বলি কাঁচ বলে থাকি। তবে এই কাজগুলো হলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাই না? কাজগুলো কি হয়, বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন কাঁচের সংযুক্তিতে কি কি থাকে এটা আমাদের প্রথমে জানতে হবে। কাঁচের সংযুক্তিতে সিলিকা হলো প্রথম উপাদান, প্রথম এবং প্রধান উপাদান হলো সিলিকা। 100% সিলিকার সাথে যদি 15% ক্যালসিয়াম কার্বনেট এবং 35% সোডিয়াম কার্বনেট অ্যাড করা হয়, তারপরে গিয়ে তৈরি হবে কি কাঁচ। তাহলে কাঁচের উপাদান কি কি? সিলিকন ডাইঅক্সাইড, চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের একটা নাম আছে সোডা অ্যাশ বলা হয়, হ্যাঁ। এগুলোর যদি 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা 1450 থেকে, এই মিশ্রণটাকে যদি 1450 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করা হয়, উত্তপ্ত করা হয়, তখন তোমার উৎপন্ন হবে কি কাঁচ। এই যে কাঁচগুলা, এগুলা বিভিন্ন, তাহলে কাঁচের মূল উপাদান কিন্তু কয়টা? তিনটা। তো কাঁচ যে পাওয়া যায়, এই কাঁচগুলা সাধারণ একটা যদি সংযুক্তি বা সংকেত পাওয়া যায়, তখন এরকম একটা সংকেতকে আমরা কাঁচের সংযুক্তি বা সংকেত হিসেবে চিনে থাকি। এটা হলো সাধারণভাবে, এক এক কাঁচের সংকেত কিন্তু এক এক ধরনের হয়। এটা হলো সাধারণ সংকেত, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং 6 অণু সিলিকন ডাইঅক্সাইড। ঠিক আছে, এখন দেখো এই কাচের মধ্যে খেয়াল করো, এই কাচের মধ্যে বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে। কারণ কি কালার করা লাগে কেন? যে বিভিন্ন ধরনের কাচের যখন দরকার পড়ে তখন কালার অ্যাড করতে হয়। যেমন রঙিন কাচ যদি তৈরি করতে হয়, রঙিন কাচে হলো তোমার বিভিন্ন ধরনের অবস্থান ধাতুর অক্সাইড। আমরা জানি অবস্থান ধাতুগুলা কি হয়, রঙিন যৌগ তৈরি করে, তাই না? অবস্থান ধাতু পড়ছি না ডি ব্লক মৌলগুলোর মধ্যে? অবস্থান্ত ধাতুগুলা কি তৈরি করে? রঙিন যৌগ তৈরি করে, যেমন কপার অক্সাইড, এফইও, Fe2O3, তারপর হলো তোমার ক্রোমিয়াম অক্সাইড এবং নিকেল অক্সাইড। এগুলো যদি অ্যাড করে দেওয়া হয় মূল উপাদানের সাথে, তাহলে রঙিন কাঁচ তৈরি হয়ে যাবে। এখন যদি FeO অ্যাড করা হয়, আয়রন অক্সাইড অ্যাড করা হলে কাঁচ কি কাঁচ পাওয়া যাবে? সবুজ কাঁচ পাওয়া যাবে। ঠিক আছে, তারপর যদি তোমার কি অ্যাড করা হয়, ধরো Fe2O3 অ্যাড করা হয়, Fe2O3 যদি অ্যাড করা হয়, তাহলে কালার কি হবে? হলুদ। আর MnO2, ধরো কাচের হলো কোনো বর্ণ আমরা রাখতে পারছি না, তখন MnO2 অ্যাড করে দিলে হয়ে যাবে। MnO2 অ্যাড করলে কাচ কি হয়ে যাবে? বর্ণহীন। শাবাশ তাহমিনা। তাহলে কাচে কি হবে? বর্ণহীন হয়ে যাবে। আচ্ছা, এখন এই কাচের মধ্য দিয়ে কাচকে যদি আমরা অস্বচ্ছ করতে চাই, বিরঞ্জক, কাচকে যদি আমরা অস্বচ্ছ করতে চাই, অর্থাৎ স্বচ্ছ না, তাহলে অর্থাৎ দেখা যাবে না, এক পাশ কোনো পাশই দেখা যাবে না, অস্বচ্ছ করতে চাই, অথবা এক পাশ দেখা যাবে আরেক পাশ দেখা যাবে না, তখন হলো ইউজ করা হয় অ্যান্টিমনি, টিন এবং হলো তোমার আর্সেনিক। অ্যান্টিমনি, টিন এবং কি আর্সেনিক। আর্সেনিকের যৌগ ইউজ করা হয়, আর্সেনিক অক্সাইড বা আর্সেনিক সালফাইড, যেটা ইউজ করতে হয় আর্সেনিক অক্সাইড বা আর্সেনিক সালফাইড। এগুলা হলো কি করা হয়? ইউজ করা হয় তোমার কি করার জন্য? কাজকে হলো অস্বচ্ছ করার জন্য। তাহলে কাজকে এগুলা কি করবে? এই উপাদানগুলা কাজকে কি করবে? অস্বচ্ছ। ঠিক আছে, এখন আসি গলিত কাচে। গলিত কাচ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড দূর করার জন্য কি কি অ্যাড করতে হয়? গলিত কাচ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড দূর করতে হলে কি অ্যাড করতে হবে? সালফার ডাইঅক্সাইড দূর করার জন্য সোডিয়াম নাইট্রেট, অ্যালুমিনা এবং নিশাদল। নিশাদল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। এগুলো হলো তোমার, সরি এখানে লিখি এটা, NH4Cl। এগুলো যদি অ্যাড করা হয়, তাহলে তোমার গলিত কাচ থেকে বিভিন্ন ধরনের আবদ্ধ গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলা ইজিলি দূর হয়ে যাবে। এখন আসি
কাচের এই যে কাচ উৎপাদন, এই কাচের উৎপাদনে কি কি করতে হয়? কাচের উৎপাদনে প্রথমে যেটা সেটা হলো, এটা হলো তোমার মূল উপাদানগুলোকে গলে ফেলতে হবে, একদম গলাইতে হবে। তুমি চিন্তা করো, বালি, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এগুলোকে গলাইতে হবে। তারপরে এগুলা গলানোর পরে এই গলিত কাচ যেটা, সেটার বিভিন্ন আকৃতি দিতে হয়। তারপরে সেগুলাকে কোমল বানাইতে হয়, কাচ একটু কোমল হয়, তাই না? তারপর হলো এগুলা ফিনিশিং দিতে হয়। গলাতে হবে কোথায়? গলাতে হয় যেখানে, সেটার নাম হলো ফার্নেস। তাহলে কাচকে কোথায় গলানো হবে? ফার্নেসে গলানো হবে। কাচকে কোথায় গলানো হবে? ফার্নেসে গলানো হবে। এই ফার্নেসের মধ্যে মূল কাঁচামাল সিলিকা, চুনাপাথর এবং সোডা অ্যাশ অ্যাড করে এটাকে কি করতে হয়? গলাতে হয়। অনেক সময় কি করা হয়, এতে এতে হলো তোমার ভাঙ্গা কাচ অ্যাড করা হয়। এই যে ভাঙ্গা কাচ হলো কি জিনিস? ভাঙ্গা কাচকে বলা হয় কিউলেট। ফার্নেসের মধ্যে কিউলেট অ্যাড করা হয়। কত পার্সেন্ট ভাঙ্গা কাচকে তোমার কিউলেট বলা হয়? 8 থেকে 10%। তাহলে এই যে আমাদের বাসাবাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে যে কাচগুলা কালেক্ট করে তারা, ভাঙা কাঁচগুলা, এগুলা দিয়ে কিউলেট বলা হয়। এগুলা দিয়েও তোমার আবার পুনরায় কি তৈরি করা হয়? কাঁচ তৈরি করা হয়। এই কাজ, তারপরে এটাকে হলো বিভিন্ন আকৃতি দেওয়া হয়। আকৃতি দেওয়ার পরে এগুলাকে কি করতে হয় তোমার? এগুলাকে তোমার মসৃণ করতে হয়। মসৃণ করার জন্য এনিলিং টেম্পারেচার, মসৃণ বা কোমল করার জন্য এনিলিং টেম্পারেচার জিনিসটা হলো খুব জরুরি। তো এনিলিং টেম্পারেচারটা তুমি চাইলে মুখস্থ করতে পারো, আর যদি না চাও তো দরকার নাই। এটা হলো, তবে করতে পারলে ভালো আর কি। কাঁচ হলো, আমরা জানি কাঁচ যেহেতু তাপ পরিবহন করে না, তো কাচের হলো, যদি তুমি কাচকে তাপ দিতে যাও, তাহলে কাচের আহ, কাচের উপরে হঠাৎ করে যদি গরম করে এর যদি তুমি শীতল করো, তাহলে দেখা যাবে কাচের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসছে, অসমপীড়ন যেটা, সেটার ফলে হলো কাচের যে ভঙ্গুরতা সেটা বেড়ে যায়। তো কাচের ভঙ্গুরতা বেড়ে গেলে তার লাভ নাই। কাচ ভেঙে গেলে তুমি কাচকে উত্তপ্ত করছো, কাচ যেহেতু বললাম তাপ কুপরিবাহী, ঠিক আছে, তাপ কুপরিবাহী, তো তাপ তো এক জায়গা থেকে আরেক জায়গায় সেই তাপ পরিবহন করতে পারতেছে না। তুমি হিট দিছো, সেই হিটটা সেই জায়গায় কি হয়ে আছে? আবদ্ধ হয়ে আছে। তুমি এখন আবার তাপ কমাইলে সেটা কি হয়ে যাবে? পীড়ন, ব্যাক পীড়ন যেটা, সেটা তোমার কি হবে? কাচকে ভাঙায় ফেলবে। তাহলে এই জন্য কাচের হলো নির্দিষ্ট তাপমাত্রায় কাচকে ধীরে 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 গরম করে করে কাচকে কি করতে হয়? কোমল করতে হয়। এই তাপমাত্রাকে বলা হয় কি? এনিলিং তাপমাত্রা। তো এই এনিলিং তাপমাত্রাটা হলো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যাতে কাজ হলো কোমল হয়। তো এনিলিং তাপমাত্রাটা হলো তোমার বইয়ের মধ্যে দেখবা বিভিন্ন কাচের এনিলিং তাপমাত্রা দেওয়া আছে। তুমি যে কয়টা পারো শিখবা, অথবা একটা কাচের সাধারণ কাচের এনিলিং তাপমাত্রাটা একটু ভালো করে মনে রাখবা। সবগুলো যদি আলাদা আলাদা মনে রাখতে না পারো, তাহলে এটা মনে রাখো, হ্যাঁ, 454 থেকে 482 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হলো এনিলিং তাপমাত্রাটা রাখা হয়। এই সময় কাচের সান্দ্রতা, কাচের মধ্যে সান্দ্রতা কত থাকে? 10⁻13 পয়েস, ঠিক আছে? আচ্ছা, সাধারণ কাচের গলনাঙ্ক কত? সাধারণ কাচের, দেখি কে বলতে পারবা সাধারণ কাচের প্রাথমিক গলনাঙ্ক কত? সাধারণ যে কাচগুলা, সেগুলার প্রাথমিক গলনাঙ্ক কত? সাধারণ কাচের প্রাথমিক গলনাঙ্ক হলো 450 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হাইয়েস্ট যেটা, মানে সর্বোচ্চ গলনাঙ্কটা হলো কত? সর্বোচ্চ গলনাঙ্কটা হলো তোমার 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রাথমিক গলনাঙ্ক হলো 450, আর সর্বোচ্চ গলনাঙ্কটা হলো 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি গুড মুন্না। আচ্ছা, বুঝছো তাহলে এই জিনিসটা, আশা করি সবাই। এরপরে হলো ফিনিশিং দেওয়া হয়, তারপরে তো বাজারে সেল করা হয়। এই যে কাচের মধ্যে বিভিন্ন ধরনের কাচের বললাম না, যে হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন ধরনের কাচের যে নামকরণ, এগুলো একটু জানতে হবে। যেমন বোতল গ্লাস, সফট গ্লাস, এগুলো কি নাম? এগুলোর সংকেত, হ্যাঁ। বোতল গ্লাস বা সফট গ্লাস, সোডা গ্লাস, বিভিন্ন নাম আছে। কি গ্লাসে দেখবা অনেকগুলা নাম আছে, ঠিক আছে। সফট গ্লাস, সোডা গ্লাস বা বোতল গ্লাস বলা হয় এগুলাকে। সফট গ্লাস, সোডা গ্লাস বা কি বটল গ্লাস, এগুলোর সংকেত কি? সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং এক্স সিলিকন ডাইঅক্সাইড। হ্যাঁ, এটাকে সাধারণ কাঁচও বলা হয়, ঠিক আছে ইফরিত। এটা পরীক্ষা আসে যে বোতল গ্লাস তৈরিতে কোন কাঁচ ব্যবহৃত হয়?
সফট কাঁচ বা সফট গ্লাস ব্যবহৃত হয়। এর কারণ কি, এগুলো সহজে গলে যায়। তো গ্লাস টিউব বা বোতল তৈরিতে এই জন্য এগুলো ব্যবহার করা হয়। হার্ড গ্লাস, দেখো হার্ড গ্লাস যেগুলা, হার্ড গ্লাসকে বলা হয় রিফ্রেক্টরি গ্লাস বা পটাশ গ্লাস। তাহলে দেখো সোডা গ্লাস হলো সফট, সোডা সফট, পটাশ হলো কি টাফ, পটাশ হলো কি টাফ মানে কি শক্ত। হ্যাঁ, তাহলে এই যে পটাশ গ্লাস খেয়াল করো, তো হার্ড গ্লাসে হলো পটাশিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেট থাকে, আর সোডা গ্লাসে হলো সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেট থাকে। এই পটাশ গ্লাস দিয়ে মূলত তৈরি করা হয় বুরেট, পিপেট, রিয়েজেন্ট এবং বিকার। এখন খেয়াল করো, এই জিনিসটা কেমিস্ট্রির সাথে খুব ভালো সম্পর্কিত। তো এটা ভালো করে একটু খেয়াল রাখবা, যেহেতু বুরেট, পিপেট এগুলো হলো প্র্যাকটিক্যালের জিনিস, এগুলো খুব জরুরি। বুরেট, পিপেট, বিকার, রিয়েজেন্ট, এগুলো হলো রিয়েজেন্ট বোতল, এগুলো তোমার তৈরিতে হলো কি ব্যবহৃত হয়, হার্ড বা রিফ্রেক্টরি বা পটাশ গ্লাস। এই হার্ড রিফ্রেক্টরি বা পটাশ গ্লাস যেটা আছে এটার সংকেত কি, K2O ক্যালসিয়াম অক্সাইড এবং এক সিলিকন ডাইঅক্সাইড। আগেরটার সাথে খেয়াল করো সবই মিল আছে, শুধু সোডিয়াম অক্সাইডের জায়গায় কি আসছে, ক্যালসিয়াম অক্সাইড। অর্থাৎ সোডিয়াম অক্সাইড আসলে এখানে সেটা হয়ে যাবে সফট, ঠিক আছে। আর ক্যালসিয়াম অক্সাইড, পটাশ অক্সাইড থাকলে এটা হয়ে যাবে কি হার্ড বা রিফ্রেক্টরি গ্লাস, ঠিক আছে। আচ্ছা, ফ্লিন্ট গ্লাস যেটা, সেটার আরেকটা নাম হলো অপটিক্যাল গ্লাস বা লেড গ্লাস। ফ্লিন্ট গ্লাস যেটা আছে সেটার আরেকটা নাম কি, অপটিক্যাল গ্লাস বা লেড গ্লাস। আচ্ছা, এটা থেকে অলরেডি একবার চলে আসছে পরীক্ষায় কিন্তু, সো মাথায় রাখতে হবে, একবার যেহেতু এই জায়গা থেকে আসছে আরেকবার আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। হ্যাঁ, আচ্ছা, ফ্লিন্ট ফ্লিন্ট গ্লাস, তারপর হলো অপটিক্যাল গ্লাস। নামের মধ্যে অপটিক্স আছে, তোমরা আহ, অনেক সময় দেখবা দোকানের ওই যে গ্লাসের দোকানগুলোতে অপটিক্স লেখা থাকে। এর মানে কি, অপটিক্যাল গ্লাস মানে কি, এগুলো চশমা তৈরিতে ব্যবহৃত হয় বা চশমার কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়। তারপর হলো সান্দ্রতা মানে হলো ভিসকোসিটি যেটা বলে, তর বাধা আর কি। চশমার কাঁচ, চশমার কাঁচ তৈরিতে ব্যবহৃত হয় ফ্লিন্ট গ্লাস, অপটিক্যাল গ্লাস এবং বা লেড গ্লাস, ঠিক আছে। এরপরে দেখো অপটিক্যাল যে যন্ত্রপাতি, তাহলে অপটিক্যাল শব্দ থাকলে তো তুমি বুঝতে পারতেছো যে অপটিক্যাল যন্ত্রপাতি গুলো তৈরিতেও কোনটা ব্যবহার করা হবে, অপটিক্যাল গ্লাস বা লেড গ্লাস বা ফ্লিন্ট গ্লাস। ক্রুক্স বা ক্রুক্স বা সেরিয়াম গ্লাস, ক্রুক্স বা সেরিয়াম গ্লাস, এই ক্রুক্স বা সেরিয়াম গ্লাস এই জিনিসটা খেয়াল করবা ইউভি প্রতিরোধী। তোমরা যারা আমারে দেখছো তারা দেখবা আমার চশমার মধ্যে ওই যে ব্লু কালারের একটা শেড পরে, এটা হলো ইউভি প্রতিরোধী গ্লাস। হ্যাঁ, ইউভি প্রতিরোধী গ্লাস মানে কি, যেটা হলো তোমার ইউভি লাইট প্রতিরোধ করে। ধরো যারা সারাদিন ল্যাপটপ, মোবাইল এগুলো ইউজ করে, তাদের জন্য হলো এই গ্লাসগুলা খুবই ভালো। দাম একটু বেশি হলে এগুলো খুবই ভালো। এই এগুলো হলো বিশেষ ধরনের অপটিক্যাল গ্লাস। এই ক্রুক্স গ্লাস গুলো হলো বিশেষ ধরনের অপটিক্যাল গ্লাস। তাহলে যদি পরীক্ষায় আসে বিশেষ ধরনের অপটিক্যাল গ্লাস কোনগুলা, সেগুলো হলো ক্রুক্স গ্লাস। দাম একটু ভালো বেশি হলো তোমার একটু, না এটা অ্যান্টি রিফ্লেকশন না, এটা হলো ইউভি গ্লাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। বিশেষ, তাহলে বিশেষ ধরনের অপটিক্যাল গ্লাস বললে কোনটা দিবা, ক্রোক্স বা সেরিয়াম গ্লাস। আর যদি বলা হয় চশমার কাঁচ তৈরিতে কোন গ্লাস ব্যবহার করা হয়, তাহলে দিবা ফ্লিন্ট বা লেড গ্লাস, ঠিক আছে। তাহলে ক্রুক্স বা সেরিয়াম গ্লাস কোনটাতে দিবা, ক্রুক্স বা সেরিয়াম গ্লাস দিবা হলো বিশেষ ধরনের অপটিক্যাল গ্লাস। আর ফ্লিন্ট গ্লাস বা লেড গ্লাস বা অপটিক্যাল গ্লাস কখন আনসার করবা, যদি চশমার কাঁচ তৈরিতে কোন গ্লাস ব্যবহৃত হয় সেটা পরীক্ষায় আসে, ঠিক আছে। এবার আসি ওপাল গ্লাস বা অর্ধ স্বচ্ছ কাঁচ। দেখো, অর্ধ স্বচ্ছ কাঁচ যদি বলা হয় সেটা হলো ওপাল গ্লাস। এই যে ওপাল গ্লাস, খেয়াল করো এই ওপাল গ্লাস গুলো হলো তোমার বাতির যে শেড তৈরিতে, সেটা তৈরিতে ব্যবহৃত করা হয়। বাতির শেড তৈরিতে ব্যবহার করা হয় হলো তোমার ওপাল গ্লাস। ওপাল গ্লাস শুধু এতটুকু জানলে হবে। অনেকে মনে করবা যে এখানে সংকেত গুলা শিখা লাগবে কিনা, একবার চোখের যে দেখাটা সেটা দেখবা যদি পারো। এখানে কিন্তু খুব কঠিন না সংকেত গুলা, একটু যদি খেয়াল করতে পারো তাহলে কিন্তু সংকেত গুলা কঠিন না। নামের মধ্যে দেখবা সেরিয়াম আছে, নামের মধ্যে দেখবা যে কি সোডা আছে, পটাশ আছে, মানে একটা না একটা তোমার ক্লু দিয়ে দিবে ইজিলি। বুঝছো জিনিসটা?
এগুলো একটু খেয়াল করলে তোমার পুরো সংকেত মনে না রাখলেও কি কি উপাদান আছে একটু এটার দিকে খেয়াল রাখলে হয়ে যাবে, কারণ এতগুলো সংকেত আসলে মনে রাখাটা খুবই কঠিন কাজ। তো জেনা গ্লাস যেটা, এটার আরেকটা নাম, এই নামগুলা কিন্তু অন্য নাম, দেখো কয়েকটা নাম দেওয়া আছে না, এই কয়েকটা নামই কিন্তু জানা লাগবে। অনেকে মনে করবা যে আচ্ছা জেনা গ্লাস পড়ছি, বোরোসিলিকেট বা পাইরেক্স এগুলা কি পড়া লাগবে? এগুলাই পড়া লাগবে। হ্যাঁ, তুমি ভিতরে যদি না পড়ো তাও চলবে, এই যে এগুলার যে ভিন্ন ভিন্ন নাম আছে এগুলা জানা লাগবে। পাইরেক্স গ্লাস পরিচিত বেশি হলো তার তাপ সহতার কারণে, এটা অনেক তাপ সহ্য করতে পারে, এটা অনেক তাপ সহ্য করতে পারে, এই জন্য এটা খুব বিখ্যাত। প্রথম চ্যাপ্টারেও আসছে, দেখবা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারেও এই পাইরেক্স গ্লাস নিয়ে শুরু করছে। এটা হলো জিঙ্ক বেরিয়াম বোরোসিলিকেট, এটার নামটা একটু খেয়াল রাখবা, জিঙ্ক বেরিয়াম বোরোসিলিকেট। এই জেনা গ্লাস বা পাইরেক্স গ্লাসটা হলো খুব তাপ সহ্য করতে পারে, মনে থাকবে। আর পশমী বস্তু প্রস্তুতিতে ব্যবহার করা হয় যে গ্লাসটা, সেটা হলো ফাইবার গ্লাস। ফাইবার গ্লাসটা হলো কি জন্য ব্যবহার করা হয়? ফাইবার গ্লাসটা ব্যবহার করা হয় পশমী বস্তু তৈরিতে। আচ্ছা, এছাড়াও তোমার কিছু হার্ড গ্লাস আছে, তারপর হলো লেমিনেটেড সেফটি গ্লাস আছে। লেমিনেটেড সেফটি গ্লাস হলো তোমার সেফটি গ্লাস নামকরণ করা হয় কারণ আগাতে হলো এগুলা ভাঙে না দেখে এগুলাকে সেফটি গ্লাস বলা হয়। তারপর হলো আরেকটা আছে হলো রঙিন কাঁচ। রঙিন কাঁচ তো তুমি কেন সেগুলা জানোই, অবস্থান্ত ধাতুর অক্সাইড অ্যাড করলে সেই গ্লাসগুলোর নাম হয়ে যায় কি রঙিন কাঁচ। তারপর হলো এই যে কাচের কাচের কথা বলা হচ্ছে, তাহলে এই কাচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাচটা সেটা হলো বুলেট প্রুফ কাচ। বুলেট প্রুফটা কি? যে গুলি করলো কিন্তু বুলেট হলো বা বুলেট তোমার শরীরের মধ্যে যদি না যায় তখন সেটাকে আমরা কি বলি? বুলেট প্রুফ গ্লাস, তাই না? তো এই যে বুলেট প্রুফের কথা বলা হয় এগুলো হলো মূলত লেমিনেটেড গ্লাস। বললাম না লেমিনেটেড গ্লাসগুলা ভাঙে না। লেমিনেটেড গ্লাস যেটা আছে এটা হলো সহজে ভাঙে না, এগুলোকে বলা হয় কি সেফটি গ্লাস। এই লেমিনেটেড গ্লাসের কয়েকটা স্তর একত্রে যুক্ত করে তৈরি করা হয় বুলেট প্রুফ গ্লাস। ঠিক আছে, এই লেমিনেটেড গ্লাসগুলোর নাম কি বললাম? সেফটি গ্লাস। এগুলাকে তৈরি করা হয় বুলেট প্রুফ গ্লাস কয়েকটা স্তর অ্যাড করে। এগুলো প্রায় 19 থেকে 89 মিলিমিটার পর্যন্ত পুরো হয়, 19 থেকে 89 মিলিমিটার পর্যন্ত পুরো হয়। এগুলোর মধ্য দিয়ে তোমার কি হয়, যেগুলো যারা হলো তোমার একটু ভিআইপি টাইপের মানুষজন আছে তাদের হলো প্রাইভেট গাড়ি, তারপর হলো বাড়ির জানালায়, দূতাবাসে এগুলোতে দেওয়া হয় আর কি। তো এরপরে আসি আমরা কাচের উপরে অনেকে নকশা করে। হ্যাঁ, কাচের উপর কাচের নকশা যারা একটু ভালো ফ্যামিলি, রিচ, ভালো বলতে রিচ ফ্যামিলি আর কি, ফ্যামিলি তো সবারটাই ভালো, রিচ ফ্যামিলি, তারা হলো তোমার দেখা যায় অনেক কাচের উপর অনেক কাজ করা জিনিসপত্র ঘরের মধ্যে রাখে। তো সেগুলা যে নকশাটা করা হয়, কি দিয়ে নকশাটা করা হয় খুবই জরুরি। হ্যাঁ, নকশাটা করার জন্য কোন অ্যাসিডটা ইউজ করা হয়? হাইড্রোজেন ফ্লোরাইড, HF। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে কাছে কি করা হয়? নকশা করা হয়। এটা ভালো করে খেয়াল করবো। যেমন আর সহজ জিনিস হলো বুলেট পিপেটে যে দাগ কাটা হয় না, এই দাগ কাটার জন্য তোমার ইউজ করা হয় কি হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে কাচের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কাচের যদি তোমার বুলেট প্রুফ গ্লাসের কাচের ইয়াটা হলো পুরুত্বটা ইঞ্চিতেও আসতে পারে, ইঞ্চি হলো 0.75 থেকে 3.5 ইঞ্চি। হ্যাঁ, এটা হলো বুলেট প্রুফ কাচের হলো পুরুত্ব আর কি। ওই যে আমি তো ইয়াতে লিখছিলাম, মিলিমিটারে লিখছিলাম, অনেকে ইঞ্চিতে কত হবে জিজ্ঞেস করতেছে, যেটাই পড়ো সমস্যা নেই, দুইটাই পড়িও। আচ্ছা, ক্লিয়ার তাহলে সবার? আচ্ছা, অনেকে বলতেছে যে একই জিনিস যদি দুইবার থাকে, যেমন বুলেট তৈরিতে ধরো দুইটা জায়গায় আছে, হ্যাঁ, তো তুমি দুইটা কাঁচই মনে রাখবা যে এটা ওই কাঁচও ব্যবহার করা হয়, ওই কাঁচও ব্যবহার করা হয়। বুঝো নাই? ওকে, এখন চলে আসি আমরা সিরামিক। সিরামিক উৎপাদনের আহ কাঁচামাল কয়টা? সিরামিকের কাঁচামাল হলো তিনটা কাঁচামাল আছে, একটা হলো চায়না ক্লে, একটা হলো সিলিকা, আর একটা হলো ফেলোস্পার। সিরামিকের কাঁচামাল কয়টি? সিরামিকের কাঁচামাল হলো তিনটি।
সিরামিকের কাঁচামাল কয়টি? 3টি, চায়না ক্লে, সিলিকা এবং ফেলোস্পার। প্রথমে আসি আমরা চায়না ক্লে নিয়ে আলোচনা। হ্যাঁ, এই চায়না ক্লে যেটা, সেটাকে কাদামাটি বা কেওলিন নামেও পরিচিত করা হয়। এটার সংকেত কি পরিমাণ ইম্পর্টেন্ট সেটা তোমার আমি বলে বুঝাতে পারবো না। তো এটার সংকেতটা আমরা ফার্স্টে শিখি। অ্যালুমিনিয়াম, 2 অণু সিলিকা এবং 2 অণু পানি। এই মিশ্রণটাকে বা সংযুক্তিটাকে বলা হয় চায়না ক্লে বা কেওলিন বা কাদামাটি। হ্যাঁ, এরপর আসি আমরা সিলিকা। সিলিকা তো নরমালি সবাই চিনি, সিলিকন ডাইঅক্সাইডকে বলা হয় সিলিকা। এরপরে আসি আমরা ফেলোস্পার। এখানে মূলত সিরামিক তৈরির জন্য 3 ধরনের ফেলোস্পার ব্যবহার করা হয়। সিরামিক উৎপাদনের জন্য কয় ধরনের ফেলোস্পার ইউজ করা হয়? 3 ধরনের ফেলোস্পার ইউজ করা হয়। তো ফেলোস্পার গুলা লিখার আগে আমরা আগে একটা জিনিস লিখে ফেলি। অ্যালুমিনা 6 অণু সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনা 6 অণু সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনা 6 অণু সিলিকন ডাইঅক্সাইড। দ্যাট মিন্স প্রত্যেকটা ফেলোস্পারে অ্যালুমিনা এবং 6 অণু সিলিকন ডাইঅক্সাইড থাকবে। এখন দেখে আসি এগুলোর সাথে কি কি আছে। যেমন পটাশ ফেলোস্পার K2O, এটাকে বলা হয় পটাশ ফেলোস্পার। এরপরে দেখো সোডা ফেলোস্পার N2O। এরপরে আসি আমরা লাইম ফেলোস্পার। লাইম ফেলোস্পারে লাইম কি? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমরা কোনটাতে কি আছে শুধু প্রথম অংশটাই দেখলে হচ্ছে, পরের অংশ 3টার জন্যই কমন। এই ফেলোস্পার গুলার কাজ কি? এগুলো হলো বিগালক হিসেবে ব্যবহার করা হয়। এগুলা কি হিসেবে ব্যবহার করা হয়? বিগালক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে উপাদান 3টার ব্যাপারে ধারণা আশা করি হয়ে যাবে। বিগালক জিনিসটা কি? বিগালক জিনিসটা হলো, আমরা জানি কোন একটা মিশ্রণকে ধরো গলাইতে বা উত্তপ্ত করতে যদি অতিরিক্ত তাপমাত্রা লাগে, তখন এই বিগালক গুলা অ্যাড করে দিলে এগুলার গলন তাপমাত্রা বা মিশ্রণ গুলাকে উত্তপ্ত করতে কম তাপমাত্রায় করা যায়, তাই না? মূলত বিগালক বিগালক বিশেষভাবে গলাইতে সাহায্য করে যারা, ঠিক আছে? এইভাবে তুমি মনে রাখো যে কম তাপমাত্রায় গলাইতে সাহায্য করতেছে যারা, তারাই হলো বিগালক। আচ্ছা, বিগালক আরো কি কি আছে? আরো বিগালক আছে। সিরামিক শিল্পে শুধু ফেলোস্পার যে ইউজ হয় তা না, আরো অন্যান্য বিগালক আছে। যেমন বোরাক্স। বোরাক্সের সংকেত সবাই জানো মনে হয়, Na2B4O7 10S2O। এবং ক্রায়োলাইট। ক্রায়োলাইটের সংকেত সবাই জানার কথা, Na3Al Na3Al ঠিক আছে? তো এই যে এই জিনিসটা হলো তোমার কি? Na3Al, এটা হলো তোমার ক্রায়োলাইট, আর উপরেরটা হলো তোমার বোরাক্স। এগুলো হলো বিগালক হিসেবে কি করা হয়? ব্যবহার করা হয়। আচ্ছা, সিরামিক উৎপাদন। তাহলে সিরামিক উৎপাদনের জন্য প্রথম কাজ কি? সিরামিকের মূল কাজ হলো প্রথম তৈরির জন্য ওই ক্লের সাথে, চায়না ক্লের সাথে যে সিলিকা এবং বিগালক গুলো মিক্স করে মাত্র 600 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করা হয়? তোমার উত্তপ্ত করা হয়, ঠিক আছে? এই যে সিরামিক, খেয়াল করো, এই যে সিরামিকের কয়েকটা ধাপ আছে। প্রথমে হয় মোলাইট, চায়না ক্লে যেগুলো আছে এগুলা নিরুদিত হওয়া মানে কি? 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন তুই উত্তপ্ত করবা চায়না ক্লে গুলাকে মিক্স করে, চায়না ক্লে থেকে মূল যে জিনিসটা দেখো, চায়না ক্লের সংকেত যেটা ছিল আরেকবার লিখি, Al2O3, 2 সিলিকন ডাইঅক্সাইড এবং 2 অণু পানি। এখানে দেখো পানি অণু থাকে, তাই না? এই পানি অণুগুলাকে আলাদা করে দেওয়াকে বলা হয় নিরোধন। ঠিক আছে? এই তাপমাত্রায় যখন আমরা উত্তপ্ত করব, তাহলে যে জিনিসটা হারায় যাবে সেটা হলো পানি। আসলে হারায় যাবে মানে কি? আলাদা হয়ে যাবে। তখন অ্যালুমিনা আলাদা পাওয়া যাবে। নিরোধন মানে হলো এই 3টা জিনিস আলাদা হয়ে যাবে, অ্যালুমিনা, সিলিকা এবং কি দেখো পানি আলাদা। পরে এগুলা থেকে তোমার এই অ্যালুমিনা এবং সিলিকা তৈরি করবে মোলাইট। ঠিক আছে? কি তৈরি করবে? মোলাইট তৈরি করবে। আর অতিরিক্ত সিলিকা যেগুলা থাকবে, সেই সিলিকা গুলা আমরা যেহেতু এখানে সিলিকা এক্সট্রা অ্যাড করব, তাই না? চায়না ক্লের সাথে আরেকটা এক্সট্রা কি অ্যাড করতেছি? সিলিকা অ্যাড করতেছি। তো অতিরিক্ত সিলিকা গুলা তৈরি করবে ক্রিস্টোবিলাইট। অতিরিক্ত সিলিকা গুলা কি তৈরি করবে? ক্রিস্টোবিলাইট। তাহলে সিলিকন ডাইঅক্সাইড অর্থাৎ সিলিকা এক্সট্রা যেগুলো আমরা অ্যাড করতেছি, সেগুলো থেকে তৈরি হচ্ছে ক্রিস্টোবিলাইট। তাহলে প্রথমে আমরা কি করতেছি? তাহলে একদম সহজ। প্রথমে আমরা, হ্যাঁ ঠিক আছে, প্রথমে আমরা সবকিছু মিক্স করে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চায়না ক্লে থেকে অ্যালুমিনা এবং সিলিকা আলাদা করে নিব। সিলিকা এরপরে হলো এগুলোর সাথে বিগালক অ্যাড করব। বিগালক অ্যাড করে মোলাইট তৈরি করব। মোলাইট থেকে পরবর্তীতে অতিরিক্ত সিলিকন ডাইঅক্সাইড গুলো সহ মিলে ক্রিস্টোবিলাইট তৈরি হবে।
তো এই মুলাইট এবং ক্রিস্টোবিলাইট তৈরি করার জন্য কত কত তাপমাত্রা দরকার পড়ে? মুলাইট তৈরি করার জন্য টেম্পারেচার লাগে 1000, ক্রিস্টোবিলাইট তৈরি করার জন্য টেম্পারেচার লাগে 1500। রেঞ্জে বললে 1400 থেকে 1500, আর এখানে রেঞ্জে বললে 900 থেকে 1000। আমরা ফিক্সড টাইম মনে রাখি, এখানে 1000 মনে রাখি, আর এখানে 1500 মনে রাখি, ঠিক আছে? আচ্ছা, এই মুলাইট এবং ক্রিস্টোবিলাইট এই দুইটাকে একটা সুন্দর নামকরণ করা হয়। এই মুলাইট এবং ক্রিস্টোবিলাইটকে একসাথে বলা হয় বিস্কুট। তোমরা নাম শুনছো কিনা জানি না, ঠিক আছে? এগুলোরে কি বলা হয়? একসাথে বলা হয় বিস্কুট, ঠিক আছে? সিরামিক বিস্কুট। মুলাইট এবং ক্রিস্টোবিলাইটকে একসাথে কি বলা হয়? সিরামিক বিস্কুট। আচ্ছা, তো আমরা আশা করি এটুকু আমাদের সবারই মোটামুটি ধারণা হয়ে গেছে এবং ক্লিয়ার হয়ে গেল। কারো কোনো সমস্যা থাকার কথা না। এখন সিরামিক উৎপাদনের জন্য বিভিন্ন ধাপ আছে, যেমন স্লিপ প্রস্তুতি আছে, ফিল্টার কেক তৈরি আছে, শেপিং, ড্রাইং, তারপর হলো গ্লেজিং। তো এখানে কোনটার পরে কি হয় এটা দেখার জন্য 5.6 প্রবাহ চিত্র, সবাই দেখতেছো কিনা একটু দেখো। প্রবাহ চিত্র 5.6, এখানে একটা জিনিস আছে। প্রথমে কি লিখছে? চায়না ক্লে, সিলিকা এবং ফেলোস্পারের মিশ্রণ থেকে স্লিপ প্রস্তুতি, তারপর হলো ফিল্টার কেক প্রস্তুতি, তারপরে দেখো ব্লাঙ্ক প্রস্তুতি, তারপর হলো সিরামিক সামগ্রী। তাহলে এখানে কি দেখতেছো? এখানে দেখো, ভালো করে খেয়াল করো, শেফিং এবং ড্রাইং এর পরে কিন্তু ব্লাঙ্ক প্রস্তুতি, ব্লাঙ্কটা তৈরি হয়, ঠিক আছে? তোমার এখানে ভিতরে এত কিছু দরকার নাই, ঠিক আছে? এরপরে দেখো, ব্লাঙ্ক প্রস্তুতির পরে ফায়ারিং করার পরে তৈরি হয় তোমার কি? সিরামিক সামগ্রী। শুধু এই প্রবাহ চিত্র যেটা আছে, এটা তোমার বোঝার জন্য বা মনে রাখার জন্য তুমি উপরে যে লাইনগুলো আছে সেগুলো একবার রিডিং পড়তে পারো। এর ছাড়া আর কোনো কাজ নাই। শুধু এখানে এক্সট্রা যেটা মনে রাখতে হচ্ছে যে সিরামিক বিস্কুটটা কি কি নিয়ে তৈরি করা হয়। কোন দুইটার মিশ্রণকে আমরা সিরামিক বিস্কুট বলতেছি? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি এই সিরামিক বিস্কুটে গ্লেজিং করাটা কি জন্য দরকার পড়ে। গ্লেজিং শব্দের অর্থ হলো যে সিরামিকের জিনিসগুলাকে যাতে আমরা মসৃণ করতে পারি এবং এগুলাকে যাতে আমরা কি করতে পারি? উজ্জ্বল করতে পারি, ঠিক আছে? এগুলাকে আমরা এই সিরামিক বিস্কুটে আমরা কি করব? গ্লেজিং করব। তো গ্লেজিং করার জন্য, হ্যাঁ, গ্লেজিং করার জন্য, এই যে গ্লেজিং করার জন্য একটা মিশ্রণ নিতে হয়। মিশ্রণটা কি কি? সিলিকা, অ্যালুমিনা এবং গ্রুপ 2 এর ধাতুর অক্সাইড মূলত। এছাড়াও আরো অন্যান্য জিনিস থাকতে পারে। তাহলে কি কি বললাম? সিলিকা। গ্লেজিং করার জন্য আমরা কি কি নিব? সিলিকা, অ্যালুমিনা এবং গ্রুপ 2, গ্রুপ 2 এর ধাতুর অক্সাইড। গ্রুপ 2 মানে কি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা, হ্যাঁ? ক্যালসিয়ামের অক্সাইড বা ম্যাগনেসিয়ামের অক্সাইড আমরা নিব। এগুলোর সাথে এক্সট্রা হিসেবে যদি কেউ নিতে চায় তাহলে লেড অক্সাইডও নিতে পারে, বোরেক অক্সাইডও নিতে পারে, ঠিক আছে? এগুলো নেওয়া যেতে পারে। নিয়ে তারপর তোমার কি করা হয়? গ্লেজিং করা হয়। এখন গ্লেজিং করার সময় কালারফুল করতে চাইলে, সিরামিককে যদি কালারফুল করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? কালারফুল সিরামিক তৈরি করতে হলে আবার ওই অবস্থান্তর ধাতু যেগুলো আছে সেগুলোর অক্সাইড নিতে হবে। অবস্থান্তর ধাতু কি কি আছে? যেমন আমরা জানি ফেরিক অক্সাইড Fe2O3, এটা যদি আমরা ইউজ করি তাহলে কালার হয়ে যাবে, সিরামিকের কালার হয়ে যাবে হলুদ। যদি আমরা কোবাল্ট অক্সাইড ইউজ করি, কোবাল্ট অক্সাইড ইউজ করলে 0.5% কোবাল্ট অক্সাইড ইউজ করলে সিরামিকের মিশ্রণের কালার হয়ে যাবে কি? নীল। কপার অক্সাইড ইউজ করলে কালার হয়ে যাবে সবুজ। ম্যাঙ্গানিজ অক্সাইড ইউজ করলে কালার হয়ে যাবে বেগুনি। খেয়াল করো, সিরামিক এবং কাঁচ দুইটার মধ্যে কালারে কিন্তু একটু পার্থক্য আছে, তাই না? একটু পার্থক্য আছে, পার্থক্যগুলা খেয়াল রাখবা। আচ্ছা, আমরা গ্লেজিং করতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। গ্লেজিং জিনিসটা হলো তাহলে কি? মসৃণ করা। এই গ্লেজিং করার জন্য তাহলে কি করব আমরা? ওই সিলিকার মধ্যে সবগুলো উপাদান হলো অ্যাড করে, সিলিকা, অ্যালুমিনা, ওই যে ক্যালসিয়াম অক্সাইড, লেড অক্সাইড, এগুলা মিশ্রণগুলা নিয়ে কিসের সাথে? সিরামিকের সাথে, হ্যাঁ, সিরামিকের সাথে নিয়ে তারপর হলো তোমার এর উপরে হলো কিছু কি করা হয়? সোডিয়াম ক্লোরাইড ছিটাই দেওয়া হয়। ওই এর ছিদ্রগুলা যেগুলা থাকে সিরামিকে, সেই ছিদ্রগুলা তোমার বন্ধ হয়ে মসৃণ হয়ে যায়। এইটাকে আমরা সহজ ভাষায় বলি গ্লেজিং। তাহলে এই সিরামিকগুলা খেয়াল রাখবা যে সিরামিকটা আসলে মূল উপাদান কি, এদিকে একটু খেয়াল রাখবা ভালো করে। আর উন্নত মানের সিরামিক যেগুলো আছে সেগুলোর প্রস্তুতকালে বিগলন তাপমাত্রা, আহ কোন উপাদান কোনটা অ্যাড করলে কত তাপমাত্রা হয় সেদিকে একটু খেয়াল রাখবো। আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে আর যাচ্ছি না। আমরা কিছু বিগলন তাপমাত্রা এক্সট্রা মনে রাখি। যেমন বিগলন তাপমাত্রা অ্যালুমিনার বিগলন তাপমাত্রা কত? 2054 ডিগ্রি সেন্টিগ্রেড
বেরিলিয়াম অক্সাইডের হলো কত 2578, এটা অনেক জায়গায় পাবা 2578, এটা টেট্রাবোরাইড কার্বন, এটা হলো তোমার 2350°C। তারপর হলো সিলিকন কার্বাইড, এটা হলো তোমার 2830°C। এবং Ci3N4, এটার হলো 1900°C। হ্যাঁ, এই টেম্পারেচার গুলো খেয়াল রাখবা, এই টেম্পারেচার গুলো একটু ভালো করে খেয়াল রাখবা। এবার আসি আমরা পেপার উৎপাদন, পাল্প পেপার উৎপাদন যেটা, এটাই হলো আমাদের আজকের লাস্ট টপিকস, পাল্প পেপারটা পরে আজকে শেষ করব। তো পাল্প পেপার উৎপাদনের মূলনীতিতে প্রথমে দেখো পাল্প জিনিসটা কি। পাল্প জিনিসটা হলো সেলুলোজ যেগুলো আছে না, সেলুলোজ থেকে যে কাগজ তৈরি করা হয়। হ্যাঁ, এই সেলুলোজ ফাইবারের পলিমার যখন পলিমার শীট তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় পাল্প। এই পাল্প থেকে হলো পেপার, তারপর হলো বিভিন্ন ধরনের ব্যবহৃত কাজ বলতে কাগজ, এগুলো হলো তৈরি করা হয় হলো কোত্থেকে, এই পাল্প থেকে। তো ভালো করে খেয়াল করো, আমি বারবারই বলতেছি সেলুলোজের ফাইবার গুলার পলিমার হলো পাল্প। এই তাহলে সেলুলোজ গুলা কি উদ্ভিদের, আমরা জানি উদ্ভিদের দেহের গাঠনিক উপাদান হলো সেলুলোজ। সেই সেলুলোজ তাহলে উদ্ভিদ থেকে আমরা মূলত পেয়ে থাকবো। বলা হয় সেলুলোজ বা সেলুলোজ ফাইবার বা আঁশ যেটা, সেটা আমরা কি জানি, আমরা তো অলরেডি পড়ছি না, বিটা ডি গ্লুকোজ পড়ছি না আমরা, বিটা ডি গ্লুকোজের পলিমার, বিটা ডি গ্লুকোজের পলিমার হলো সেলুলোজ। এই সেলুলোজ হলো উদ্ভিদ দেহের গাঠনিক উপাদান। উদ্ভিদ দেহের মূল কাঠামো তৈরি করে কিন্তু এই সেলুলোজ। কত পার্সেন্ট? 40-45% হলো এই সেলুলোজ দিয়ে তৈরি। আচ্ছা, উদ্ভিদের মধ্যে লিগনিন, এবার আসি আরো কি কি দেখো আমাদের কি কি লাগবে। লিগনিন, সেলুলোজ ছাড়াও লিগনিন একটা দেখো, লিগনিনটা হলো একটা ত্রিমাত্রিক পলিমার। এটা হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত একটা ত্রিমাত্রিক পলিমার। এটাতে তোমার এটার পরিমাণ হলো 20-30%। এরপরে আসি আমরা হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ যেটা HC, আচ্ছা এটা লিখতে গিয়ে হয়ে গেছে, দুঃখিত সরি, এটা লিগনিন হবে। হ্যাঁ, আচ্ছা হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ যেটা সেটা হলো ছোট ছোট শাখার বিটা ডি গ্লুকোজের পলিমার। এটার পরিমাণ হলো 35-30% বা 30-35%। ঠিক আছে, তো এখানে খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, লিগনিন যেটা সেটা থেকে একটা আলাদা করে শিখতে হবে কি, সেটা হলো একটা ত্রিমাত্রিক পলিমার। এই জিনিসটা একটু ভালো করে আলাদা করে মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা প্রথমে কি করতে হবে, এই যে লিগনিনের বন্ড থেকে উদ্ভিদের মধ্যে লিগনিন, সেলুলোজ, হেমিসেলুলোজ যেগুলোর মিশ্রণ থাকবে, সেগুলা লিগনিনের বন্ডিং থেকে তোমার সেলুলোজ গুলাকে আলাদা করতে হবে এবং হেমিসেলুলোজ গুলাকে আলাদা করতে হবে। আলাদা করার পরে সেখান থেকে পাল্প তৈরি করা হবে। পাল্প তৈরি করার পদ্ধতির নাম কি? সিটিএমপি, কেমিক্যাল থার্মো মেকানিক্যাল পাল্প, সিটিএমপি এটাকে বলা হয়। কেমিক্যাল থার্মো মেকানিক্যাল পাল্প পদ্ধতিতে তোমার প্রথমে পাল্প তৈরি করা হয়। এই পাল্প উৎপাদন তিন ভাবে হয়ে থাকে। কি কি? একটা হলো সালফেট পদ্ধতি, একটা, সেটার আরেকটা নাম আছে ক্রাফট পদ্ধতি, তারপর হলো সালফাইড পদ্ধতি, তারপর হলো সোডা পাল্প পদ্ধতি। তিনটা পদ্ধতি আছে, একটাকে বলা হয় সিটিএমপি। এগুলো থেকে তোমার এই লিগনিন বাইন্ডিং, আমরা কেমিক্যাল থার্মোমেকানিক্যাল পাল্প পদ্ধতিতে হলো প্রথম আমরা পাল্প তৈরি করব। এই পাল্প তৈরি করার জন্য কি কি সিস্টেম আছে, একটা হলো সালফাইড আর একটা হলো সোডা পাল্প। তো সালফেট বা ক্রাফট যেটা, এটা মূলত ব্যবহার করা হয় কর্ণফুলী পেপার মিলে, এটা আমাদের একদম বাড়ির ওদিকে। তো কর্ণফুলী পেপার মিলে হলো সালফেট বা ক্রাফট পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখানে এটা হলো এক ধরনের ক্ষারীয় পদ্ধতি। তো এগুলাতে হলো তোমার সেলুলোজ যেটা, আমি এটা মুছে দিই একটু, তোমরা কি মনোযোগ আছে? আর বেশি তো স্টুডেন্ট তো 12 জন দেখি কমে গেছে। আচ্ছা, সালফেট বা ক্রাফট পদ্ধতি, এটা হলো রাসায়নিক ক্ষারীয় পদ্ধতি। তোমাদের কাছে একটা জানতে চাই, তোমরা কয়েকজন শেষ হতে হতে চলে যাও কেন বলো তো? মানে 1.5 ঘন্টা ধৈর্য থাকে না তোমাদের? কি থাকে না? 12-15 জন দেখি গায়েব হয়ে যাও। অনেক কাজ থাকতে পারে, কিন্তু তোমার ক্লাস তো ক্লাসই। হ্যাঁ, ক্লাস তুমি পরে করো আর আরেকবার করতে পারবা, সুযোগ আছে, তাই বলে তুমি করবা না, এটা আসলে কেমন জানি।
এটা যদিও কিছু না, কিন্তু তারপরেও আমার মনে হয় এটা ধৈর্যের একটা বড় ব্যাপার স্যাপার আছে। যারা এই সময়টা এতটুকু ধৈর্য ধরতে পারবে না, তারা কিভাবে 12 ঘন্টা পড়াশোনা করবে? যে আমার এখানে 1.5 ঘন্টা পড়াশোনার ধৈর্য নাই, সে কিভাবে 12 ঘন্টা পড়বে? আর সে কিভাবে ডাক্তার হয়ে 16 ঘন্টা ডিউটি করবে? আমি এটাই চিন্তা করি। আচ্ছা, সালফেট বা ক্রাফট পদ্ধতিতে দেখো, ব্যালাসাম জাতীয় নরম কাঠগুলা নেওয়া হয়। তাহলে ব্যালাসাম কাঠগুলা নেওয়া হয়, সেগুলা হলো তোমার সেলুলোজ ফাইবার বেশি থাকে এখানে। সেগুলাকে পরবর্তীতে সেখান থেকে কি তৈরি করা হয়? কুকিং লিকার তৈরি করা হয়। হ্যাঁ, কুকিং লিকার তৈরি করা হয়। তারপর হলো তোমার বিরঞ্জক পাওয়া যায়। এগুলো হলো তোমার নর্মাল কি কি বিরঞ্জক ইউজ করা হয়। তো কুকিং লিকার জিনিসটা কি? কুকিং লিকার জিনিসটা কি কেউ বলতে পারবা? আচ্ছা, এই কুকিং লিকার জিনিসটা হলো, আমি বলি, যেহেতু এই যে কাঁচামাল যেগুলো আছে, যেমন বাঁশ, কাঠ, এগুলো ছোট ছোট টুকরা করে ডাইজেস্টর মেশিন বলে, ডাইজেস্টর মেশিনে দেওয়া দেওয়া হয়, তখন এটাই কুকিং লিকার। এই কুকিং লিকারের 12%, হ্যাঁ, এখানে হলো তোমার এটা, এগুলো হলো এগুলো এই কঠিন উপাদানগুলোর সাথে যখন 12% জলীয় দ্রবণ মিশ্রণ করা হয়, তখন এটাকে বলা হয় কুকিং লিকার। এই কুকিং লিকার তৈরির জন্য তোমার তাপমাত্রা রাখতে হয় কত? কুকিং লিকার তৈরি করার জন্য তাপমাত্রা রাখতে হয় কত? কে পারবা? 170 থেকে 176 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর হলো তোমার চাপ রাখতে হয় 15 অ্যাটমসফিয়ার বা 110 পাউন্ড চাপ রাখতে হয়। তখন হলো তোমার প্রতি ইঞ্চি তারকে, তখন তোমার তৈরি হয় হলো এই কুকিং লিকার। পরে এই কুকিং লিকার থেকে সেলুলোজ গুলো আলাদা করে তৈরি করা হয় ব্ল্যাক লিকার। তো নাম যদিও কুকিং লিকারের পরবর্তী, কুকিং লিকার তৈরির পরবর্তী ধাপের নাম হলো ব্ল্যাক লিকার। নাম যদিও ব্ল্যাক, কিন্তু কালার হলো কি? ব্ল্যাক লিকারের কালার হলো বাদামি। সাবাস। এই ব্ল্যাক লিকার, খেয়াল করো, এই ব্ল্যাক লিকার হলো, এই ব্ল্যাক লিকার জিনিসটা হলো এই কুকিং লিকারকে যখন ছাকা হয়, মানে পরিশ্রুত করা হয়, তারপরে পাওয়া যায়। ঠিক আছে? আর এই ব্ল্যাক লিকারকে পরবর্তীতে যখন বিজারিত করা হয় কি দিয়ে? সোডিয়াম সালফাইড দিয়ে। তখন, হ্যাঁ, সোডিয়াম, তখন হলো সোডিয়াম সালফাইড। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের কথা। তো এই ব্ল্যাক লিকারকে কি করা হয়? বিজারণ করা হয়। বিজারণ করার পরেই তোমার সেলুলোজ গুলোকে আলাদা করে আবার পাল্প করে, এক কথায় হলো তোমার কুকিং লিকার থেকে পরবর্তীতে ব্ল্যাক লিকার আসে। পরে ওই ব্ল্যাক লিকারকে তোমার বিভিন্ন প্রসিডিওর ফলো করে পাল্প তৈরি করা হয়। আর মাঝখানে যে বিভিন্ন প্রসিডিওর শব্দটা ইউজ করতেছি, সেটা তোমার আর জানার দরকার নাই। ঠিক আছে? তার মানে কি, তুমি ব্ল্যাক লিকারের পরবর্তী যে শব্দটা আমার জানা দরকার, সেটা হলো পাল্প তৈরি হয়। এই পাল্প মানে আমি শুরুতে বলছি যে সেলুলোজের কতগুলা কি তোমার শীট, একটার পর একটা পলিমারের শীট যখন একসাথে হয়, সেটাকে বলা হয় পাল্প। এই পাল্পের এরকম বান্ডেলকে, পাল্পের অনেকগুলা পাল্পের বান্ডেলকে বলা হয় কি? ল্যাব। এই ল্যাব থেকে পরবর্তীতে কি করা হয়? পাল্প বা ল্যাব থেকে তৈরি করা হয় কি? কাগজ। বুঝে গেছে? এখন এই কাগজগুলাকে বিভিন্ন ধরনের প্রয়োজন মতো সাইজ করতে হয়। তারপর হলো তোমার হ্যাঁ, প্রয়োজন মতো সাইজ করতে হয়, বিভিন্ন ধরনের বিরঞ্জন করতে হয়, কালারফুল করতে হয়, কালারলেস করতে হয়। কালারলেস করার জন্য বিরঞ্জক অ্যাড করতে হয়, আর কালারফুল করার জন্য যৌগ অ্যাড করতে হয়। তারপর হলো তোমার সাইজিং, বিভিন্ন ধরনের সাইজ, যেমন আমরা বলি A4 সাইজ, A3 সাইজ, এরকম যে সাইজিং এজেন্ট অ্যাড করতে হয়। কালারফুল করতে হলে রং অ্যাড করতে হয়। বুঝছো জিনিসটা? তো কালারফুল করার জন্য যেমন রং অ্যাড করব, সাইজিং করার জন্য রেজিন অ্যাড করব বা ফিটকিরি অ্যাড করব। বুঝা গেছে কথাটা? আচ্ছা, এখন এই যে কাগজের শীট গুলা তৈরি হয়, ভালো করে খেয়াল করো, এই যে কাগজের যেগুলো সাইজিং এজেন্ট ইউজ করা হয়, এই যে যেটা বললাম রেজিন বা ফিটকিরি। হ্যাঁ, আচ্ছা, চুষ কাগজে কি হয়? চুষ কাগজ বা সোকিং পেপার, যেটা সোকিং পেপার দেখবে, এগুলো হলো তোমার ওই যে ঘরের ওই কোথাও যদি তোমার জং ধরে যায়, সেখানে ঘষলে এটা হলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? এগুলো তৈরিতে কিন্তু, চুষ কাগজ তৈরিতে কোনো সাইজিং এজেন্ট ব্যবহৃত হয় না।
আচ্ছা, এরপরে দেখো একটা পয়েন্ট আছে রিফাইনিং। রিফাইনিং জিনিসটা একটু খেয়াল রাখবা। রিফাইনিং করা হয় কোন মেশিনে, শুধু এতটুকু জানলেই হবে। রিফাইনিং করা হয় কোন মেশিনে? রিফাইনিং করা হয় কোন মেশিনে? জর্ডান মেশিনে। আচ্ছা, আমরা বলছিলাম যদি আমরা বিরঞ্জক করতে চাই, বিরঞ্জন করতে চাই মানে কালারলেস করতে চাই, তাহলে কি করব? বিরঞ্জক অ্যাড করতে হবে। তো বিরঞ্জক রূপে কোন যৌগটা জর্ডান মেশিনে ব্যবহার করা হয়? বিরঞ্জক রূপে কোন জর্ডান মেশিনে